হ্যালো, হ্যালো, হ্যালো এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের গুণগত রসায়নের লেকচার 6 এ। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু চমৎকার এবং ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব। আশা করি আজকের লেকচারটা সবার কাছে খুবই ইন্টারেস্টিং হবে। এর আগের লেকচারে আমরা কি নিয়ে আলোচনা করেছি? দেখো তো এর আগের লেকচারে আমরা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট বা রিলেটিভ মানে আপেক্ষিক পারমাণবিক ভর এবং পারমাণবিক ভরের মধ্যে তফাৎ কি আইসোটোপের অঙ্ক করেছি আমরা। তাই না? এর আগের দিন কিন্তু আমরা আরো বেশ কিছু বেসিক কনসেপচুয়াল জিনিস পড়েছিলাম। তারপর আমরা ভর ত্রুটি নিয়ে আলোচনা করেছি। ভর ত্রুটি কি জিনিস? নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি কি জিনিস? এই প্রতিটা জিনিস নিয়ে কিন্তু গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমরা একটা চমৎকার জিনিস পড়ব। আজকের এই টপিকের পরে, এই যে টপিকটা আমরা পড়ব এর পরবর্তী লেকচারগুলো থেকে আমরা পরমাণুর মডেল নিয়ে আলোচনা করব। অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করব। অর্থাৎ রাদারফোর্ড, বোর, থমসন যে বিভিন্ন অ্যাটমিক মডেলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। এবং আশা করি অ্যাটমিক মডেলগুলোও তোমরা ভাইয়ার কাছ থেকে এমনভাবে শিখবা, এমনভাবে জানবা যেটা তুমি কোনোদিন আগে কোনোদিন চিন্তাও করো নাই, তোমাকে কেউ পড়ায়ও নাই এবং তুমি অন্যান্য অনলাইনের মার্কেট চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যে কারো লেকচার দেখবা, যে কারো লেকচার দেখো এবং তুমি ভাইয়ার ক্লাস করে তখন তুমি বুঝবা যে মানে ডিফারেন্সটা কোথায়? কোথায় হচ্ছে মেইন ডিফারেন্সটা। ঠিক আছে? সো ইভেন এখন পর্যন্ত তোমাদের যা পড়াইছি এগুলা কোথাও পড়ায় না। তোমাদেরকে যা পড়াইছি কোথাও পড়ায় না। অথচ এগুলা থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে তোমরা তো দেখছো। প্রত্যেকটা ক্লাস শেষে কিন্তু আমি ওই ক্লাসের উপর বিগত বছরে আমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে, আমাদের বোর্ডে প্লাস হচ্ছে আমাদের অন্যান্য ইউনিভার্সিটিতে কি ধরনের প্রশ্ন আসে সব কিন্তু ভাইয়া সলভ করায় দিচ্ছি প্রতিটা টপিক বাই টপিক ধরে। তাই না? তো আমার কাছে মনে হয় যখন তোমরা একটা টপিক পড়বা, একটা টপিক পড়ার পর যখন ওই টপিকের প্রশ্নটা সলভ করে ফেলবা, বিগত বছরে যে প্রশ্নগুলো আসে সেগুলো যখন সলভ করে ফেলবা, তখন দেখবা তোমার মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স গ্রো করে ফেলবে। তুমি দেখো তুমি মাত্র ইন্টারমিডিয়েট লাইফে আসছো। তাই না? মাত্র তোমার এইচএসসির জার্নিটা শুরু হচ্ছে। বাট এখনই তুমি চিন্তা করে দেখো তো যে এই ছোট টপিকগুলো ভাইয়া তোমাদের পড়াইছি, ওই টপিকগুলা থেকে বুয়েটে যে প্রশ্নটা আসছে, প্রশ্নটা কি তুমি নিজে সলভ করতে পারো নাই? আমার করায় দেওয়া লাগছে? লাগে নাই কিন্তু। তুমি নিজেই কিন্তু সলভ করতে পারছো। নিজে সলভ করতে পারছো। তাই না? তো আশা করি এভাবে যদি কন্টিনিউ করো ক্লাসগুলো, আমার মনে হয় তোমরা সবাই ইনশাআল্লাহ মাস্টার হয়ে যাবা এবং এই গুণগত রসায়নে তুমি বস হইতে বাধ্য। বস হইতে তুমি বাধ্য। ঠিক আছে? তো গুণগত রসায়ন স্টুডেন্টরা আসলে টু বি অনেস্ট ঠিকমতো বুঝে না। অথচ এই অধ্যায়টাই সবচেয়ে বেশি পড়ে। এই অধ্যায়টা সবচেয়ে বেশিবার পড়ে কিন্তু স্টুডেন্টদের সবচেয়ে বেশি ল্যাকিংস এর জায়গাও থাকে আমাদের এই গুণগত রসায়নে। বুঝতে পারছো? এই জায়গাতেই ওদের ল্যাকিংসটা থেকে যায়। তো আশা করি তোমাদের আর সেই জিনিসটা হবে না এবং সবাই আশা করি ক্লাসটা খুব ভালো করে বুঝতে পারবা। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা করবা। ঠিক আছে? ওকে। তো চলো আমরা শুরু করি আমাদের ভাইয়া আজকের লেকচার। আজকে আমরা কি নিয়ে আলোচনা করব মেইনলি? আজকে আমরা আলোচনা করব হচ্ছে আজকে আমরা আলোচনা করব হচ্ছে তেজস্ক্রিয়তা নিয়ে। কি নিয়ে বলো তো ভাইয়ারা? তেজস্ক্রিয় ক্ষয় নিয়ে। তেজস্ক্রিয় ক্ষয়। এখন এই তেজস্ক্রিয় ক্ষয় জিনিসটা কি? হ্যাঁ, আমি একটু সবাইকে আমার কথা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ? একটু কমেন্ট করে জানায়ও তো। সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা? ওকে, ১ মিনিট। ওকে, সব ক্লিয়ার। গুড, ভেরি গুড। ফাইন। তো দেখো, এখন তেজস্ক্রিয় ক্ষয় কি? দেখো আমাদের যে ভারী মৌলগুলো আছে, আমাদের যে ভারী পরমাণুগুলো আছে, ঠিক আছে? ভারী পরমাণুগুলো যে আছে, এই আমাদের ভারী পরমাণুগুলার যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসগুলো স্টেবল না। নিউক্লিয়াসগুলো স্টেবল না। এই নিউক্লিয়াসগুলো থেকে কন্টিনিউয়াসলি এক ধরনের পার্টিকেল নির্গত হয়। এক ধরনের কি নির্গত হয়? পার্টিকেল নির্গত হয়। তো এই যে পার্টিকেল গুলো নির্গত হয়, এদেরকেই আমরা কি বলি? এদেরকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় ক্ষয়। ভারী মৌলের নিউক্লিয়াস থেকে, ভারী মৌলের নিউক্লিয়াস থেকে যে পার্টিকেল নির্গত হয়, তাকে আমরা বলি হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়।
ঠিক আছে? তো আমরা একটু লিখে রাখি যে ভারী মৌলগুলোর নিউক্লিয়াস থেকে আলফা, বিটা, গামা কণা নির্গত হয়। তাহলে তেজস্ক্রিয় ক্ষয় কে বলো তো ভাইয়েরা? তেজস্ক্রিয় ক্ষয় হচ্ছে আমাদের এই যে আলফা ক্ষয়, তারপর হচ্ছে আমাদের বিটা ক্ষয়, তারপর হচ্ছে আমাদের বিটা পজিটিভ মানে পজিট্রন ক্ষয়, আর তারপর হচ্ছে আমাদের গামা ক্ষয়। ৩ ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়। আমাদের ভারী মৌলের নিউক্লিয়াস থেকে ৩ ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হয়। ৩ ধরনের তেজস্ক্রিয় রশ্মি কি? প্রথমটাকে বলি আমরা আলফা, তারপরে বিটা, তারপরে পজিট্রন, আর তারপরে হচ্ছে গামা। এই যে মানে আলফা, বিটা, গামা আরকি। তো বিটার মধ্যে আবার ২ টা আছে। একটা বিটা মাইনাস, একটা বিটা প্লাস। মানে একটাকে বলা হয় বিটা কণা, আরেকটাকে বলা হয় পজিট্রন কণা। তার মানে আমাদের যখন তেজস্ক্রিয় ক্ষয় হয় তখন আসলে এই পার্টিকল গুলা আমাদের ভারী মৌলের নিউক্লিয়াস থেকে নির্গত হয়। ঠিক আছে? তো এই ভারী মৌলের নিউক্লিয়াস বলতে আমরা কি বোঝাচ্ছি খেয়াল করো। যদি মনে রাখবা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা গ্রেটার দেন পারমাণবিক পারমাণবিক সংখ্যা। ঠিক আছে? এই পারমাণবিক সংখ্যাটা যদি গ্রেটার দেন 83 হলে গ্রেটার দেন 83 হলে, হ্যাঁ? 83 হলে পরমাণুগুলো মৌলগুলো তেজস্ক্রিয় হবে। কি বলছি? পারমাণবিক সংখ্যা গ্রেটার দেন 83 হলে মৌলগুলো তেজস্ক্রিয় হবে। প্রথম কথা লিখে রাখো, যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা পারমাণবিক পারমাণবিক সংখ্যা গ্রেটার দেন 83 মানে 83-র বেশি হলে হলে তেজস্ক্রিয়। তেজস্ক্রিয় অর্থাৎ ওই মৌলগুলো থেকে তোমার আলফা কণা, বিটা কণা, গামা কণা নির্গত হয়। কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি তুমি দেখছো, কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যদি 83-র বেশি হয় তাহলে সেগুলো তেজস্ক্রিয়। তো কোনোটার পারমাণবিক সংখ্যা 83 মানে কি? মানে এটা ভারী মৌল। ভারী মৌল মানে এই মৌলটার নিউক্লিয়াসটা ভারী। এখানে 83টা প্রোটন আছে, তার মানে এখানে আরো অনেকগুলো নিউট্রন আছে। সো প্রোটন আর নিউট্রন মিলাইলে নিউক্লিয়াসটা অনেক ভারী হয়ে যাবে। ঠিক আছে? তো যে সকল মৌলেরই পারমাণবিক সংখ্যা গ্রেটার দেন 83 তারা সবাই হচ্ছে তেজস্ক্রিয়। এটা হলো প্রথম কথা। এছাড়াও কিছু মৌল আছে বা কিছু আইসোটোপ আছে। কিছু মৌল বা কি আছে? আইসোটোপ আছে যাদের এই নিউট্রন বাই প্রোটন। ঠিক আছে? এই নিউট্রন বাই কোনো একটা ভারী মৌলের নিউট্রন বাই প্রোটন মানে নিউট্রনের সংখ্যাকে প্রোটনের সংখ্যা দ্বারা ভাগ করলে এই মানটা যদি গ্রেটার দ্যান অর ইকুয়াল 1.33 হলে তেজস্ক্রিয় হয়। সাধারণত হলে কি হয়? তেজস্ক্রিয় হয়। তেজস্ক্রিয় হয়। তাহলে মৌলগুলার কোনো একটা মৌলের নিউট্রন বাই প্রোটন, নিউট্রনের ভরকে প্রোটন মানে নিউট্রনের সংখ্যাকে প্রোটনের সংখ্যা দ্বারা ভাগ করবা। ভাগ করে যদি দেখো এই ভ্যালুটা 1.33 হইছে তাহলে সেটা তেজস্ক্রিয় হবে। এটা সাধারণত কিছু আইসোটোপের ক্ষেত্রে প্রযোজ্য। হাইড্রোজেনের আইসোটোপগুলা না। হাইড্রোজেনের যেমন ৩ টা আইসোটোপ আছে। একটাকে বলা হয় হাইড্রোজেন, একটাকে বলা হয় ডিউটেরিয়াম, আরেকটাকে বলা হয় ট্রিটিয়াম। ট্রিটিয়াম হচ্ছে তেজস্ক্রিয়, ডিউটেরিয়াম কিন্তু তেজস্ক্রিয় না। তো সাধারণত একটু ভারী মৌল হওয়া লাগে এবং ভারী মৌলগুলার যে নরমাল যে আইসোটোপ গুলা থাকে, ভারী মৌলগুলার যে আইসোটোপ থাকে এগুলা সাধারণত তেজস্ক্রিয় হয় এবং পারমাণবিক সংখ্যা যদি ৮৩-র বেশি হয় তাহলে তারা তেজস্ক্রিয় হয় এবং নিউট্রন বাই প্রোটনের এই যে রেশিওটা, সংখ্যার রেশিওটা যদি 1.33 হয় তাইলেও জেনারেলি তেজস্ক্রিয় হয়। তাইলেও কি হয়? তেজস্ক্রিয় হয়। ঠিক আছে? ইন জেনারেল এটাকে আমরা বলতে পারি ইন জেনারেল। এর কিছু ব্যতিক্রম আছে। ওগুলা তোমাদের এখন জানার দরকার নাই। তুমি সহজ ভাষায় আপাতত বুঝো। যখন অ্যাডমিশনে যাবা তখন তোমাদেরকে এখানে আরো অনেক ডিটেইলে পড়াবো। বাট আপাতত তোমার জন্য যতটুকু না জানলেই না, ততটুকু তুমি জানো। ঠিক আছে? তাহলে এই রেশিওটা 1.33 বেশি হলে তেজস্ক্রিয় হয়। আমরা একটা এক্সাম্পল দেখি। যেমন কার্বনের একটা আইসোটোপ আছে। কার্বন 614 যেই কার্বনটার ভর হচ্ছে 14। সাধারণত কার্বনের ভর হয় 12, বাট যদি কোনো কার্বনের ভর হয় 14 তখন সেটাকে আমরা বলি কার্বনের 14 আইসোটোপ। ওকে? এখন এইখানে তুমি একটু চিন্তা করে দেখো, এই যে মৌলটা আছে কার্বনের 14 যে আইসোটোপটা আছে, তুমি দেখো তো এখানে প্রোটন সংখ্যা কয়টা? এখানে প্রোটন সংখ্যা হচ্ছে 6টা। তুমি দেখো তো এখানে নিউট্রন সংখ্যা কয়টা? নিউট্রন সংখ্যা হচ্ছে 8টা। 14 থেকে 6 বিয়োগ করলে নিউট্রন পাওয়া যায়। তাহলে এইখান থেকে এখন আমি কি বলতে পারি? সুতরাং এইখান থেকে আমি এখন কি বলতে পারি? আমার নিউট্রন বাই প্রোটনের মান কত? দেখো নিউট্রন হচ্ছে 8টা, প্রোটন হচ্ছে 6টা। ওকে, প্রোটন হচ্ছে 6টা। এবার 8 কে 6 দ্বারা ভাগ করো। 8 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় জানো? দেখবা আসবে 1.33। 1.33 করে দেখো 8 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়? 1.33 হয়। ঠিক আছে? 8 ভাগ 6
সো উইল গেট 1.33। তার মানে দেখো তো, এখন দেখো তো আমরা কি বলছি, নিউট্রন বাই প্রোটনের মান মানে রেশিওটা যদি 1.33 এর সমান বা এর থেকে বড় হয় তাহলে সেটা তেজস্ক্রিয় হবে। তো দেখো তো তাহলে আমাদের এইটা কি তেজস্ক্রিয় কিনা, এই যে কার্বনের 14 আইসোটোপটা তেজস্ক্রিয় কিনা, বলো তো এটা কি তেজস্ক্রিয়, এটা কি তেজস্ক্রিয়? তো আমরা বলতে পারি 1.33, সুতরাং তেজস্ক্রিয়, তেজস্ক্রিয়। তার মানে আমাদের যে কার্বনের 14 আইসোটোপটা আছে এটা আমাদের একটা তেজস্ক্রিয় আইসোটোপ, এটা আমাদের কার্বনের একটা কি তেজস্ক্রিয় আইসোটোপ। তেজস্ক্রিয় আইসোটোপ মানে কি, এই আইসোটোপ গুলা থেকে আলফা কণা, বিটা কণা, গামা কণা বের হবে, আলফা বিটা গামা বের হবে, অর্থাৎ বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মি বের হবে। তো আমাদের এরকম কয়টা তেজস্ক্রিয় মানে মানে কয় ধরনের ক্ষয় আছে? তো আমাদের বেসিক্যালি ভাই তেজস্ক্রিয় ক্ষয় কয় ধরনের? 4 ধরনের। একটাকে বলি আমরা আলফা ক্ষয়, একটাকে বলি আমরা বিটা ক্ষয়, একটাকে বলি কি আলফা, একটাকে বলা হয় বিটা, একটাকে বলা হয় বিটা প্লাস, মানে এটাকে আমরা বলি পজিট্রন। এই বিটাকে কি বলা, বিটা প্লাসকে কি বলে? পজিট্রন বলে। এর একটা নাম কি দেখো, এটাকে আমরা বলি পজিট্রন, পজিট্রন। ঠিক আছে, এবং আরেকটা হচ্ছে আমাদের গামা, আলফা, বিটা, বিটা প্লাস আর হচ্ছে গামা। এখন আলফা কণার সংকেত কি? দেখো আলফা কণার সংকেত হচ্ছে এই যে হিলিয়াম, হিলিয়াম 242 প্লাস। একটা হিলিয়াম পরমাণু থেকে আমরা যদি দুইটা ইলেকট্রনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই, কোন একটা হিলিয়াম পরমাণু থেকে আমরা যদি দুইটা ইলেকট্রনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেই, তাহলে যে জিনিসটা থাকে সেটাকেই বলা হয় হিলিয়াম নিউক্লিয়াস। সেটাকে কি বলা হয়? হিলিয়াম নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে এই হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা বলবো আলফা কণা। এখন ভাইয়া বিটা কণা মানে কি? বিটা কণা বলতে আসলে কি বোঝায়? দেখো আলফা কণা মানে কি আমরা বুঝলাম, বিটা কণা মানে কি জানো? বিটা কণা মানে হচ্ছে আসলে ইলেকট্রন, ইলেকট্রন এই নিচে থাকে -1, উপরে থাকে 0, এর কোনো ভর নাই। নিচে -1 মানে প্রোটন সংখ্যার জায়গায় থাকে -1, পারমাণবিক সংখ্যার জায়গায় থাকে -1 আর ভর সংখ্যার জায়গায় থাকে 0। ঠিক আছে, ভর সংখ্যার জায়গায় থাকে কত? 0। এখন তুমি দেখো পজিট্রন মানে কি? পজিট্রন মানে হচ্ছে দেখো এই যে ই, ই দেখছো পজিট্রন মানে কি? ই এই প্রোটন সংখ্যার জায়গায় থাকে প্লাস আর ভর সংখ্যার জায়গায় থাকে 0। ওকে, তাহলে বিটা কণাও ইলেকট্রন, বিটা প্লাস মানে পজিট্রনকে আমরা বলতে পারি ইলেকট্রন, বিটা কণাও ইলেকট্রন, পজিট্রনকে আমরা বলতে পারি ইলেকট্রন। এইখানে ইলেকট্রনের এই জায়গাতে এইখানে এখানে প্রোটন সংখ্যার জায়গা থেকে -1, এইখানে প্রোটন সংখ্যার জায়গায় থেকে +1। বুঝতে পারছো? এটাই হচ্ছে বিটা কণা আর পজিট্রনের মধ্যে ডিফারেন্স। আর আমাদের গামা কণার সংকেত কি ভাইয়া? গামা কণার সংকেত হচ্ছে গামাই, এটার প্রোটন সংখ্যার জায়গায় থাকে 0, ভর সংখ্যার জায়গায় থাকেও 0। মানে প্রোটন সংখ্যার জায়গাতেও 0, ভর সংখ্যার জায়গাতেও 0। এটা হচ্ছে আমাদের সংকেত। যদি বলে আলফা কণার সংকেত কি এটা? যদি বলে বিটা কণার সংকেত নিচের কোনটা? এটা হচ্ছে বিটা কণার সংকেত। যদি বলে পজিট্রন কণার সংকেত কোনটা? এটা হচ্ছে পজিট্রনের সংকেত। যদি বলে গামার সংকেত কি? এটা হচ্ছে আমাদের গামা কণার সংকেত। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গামা কণার সংকেত। হ্যাঁ, এখন দেখো খেয়াল করো। তো ধরো আমার কাছে এক্স নামক একটা পরমাণু ছিল। কি ছিল বলতো? এক্স নামক একটা পরমাণু। এই যে এক্স নামক যে পরমাণুটা ছিল, এক্স নামক যে পরমাণুটা ছিল তার প্রোটন সংখ্যা হচ্ছে আমাদের জেড আর ভর সংখ্যা হচ্ছে আমাদের এ। এখন এইখান থেকে একটা আলফা কণা চলে গেল। এখান থেকে কে গেছে বলতো ভাইয়ের? একটা আলফা কণা চলে গেছে। তুমি খেয়াল করো কি গেছে? আলফা কণা। এখন আলফা কণা মানে কি তোমরা সবাই জানো, আলফা কণা মানে হচ্ছে হিলিয়াম 242 প্লাস। এই আলফা কণা চলে গেছে। তো যে কোনো একটা মৌল থেকে, মনে করো এক্স হচ্ছে একটা মৌল, যে মৌলটার প্রোটন সংখ্যা আমি ধরে নিলাম জেড আর ভর সংখ্যা আমি ধরে নিলাম এ। ধরে নাও, মনে করে এটা ধরলা 10 আর এই ভর সংখ্যা ধরো তোমার আছে 24 বা ধরো 20, হোয়াট এভার ইট ইজ, ধরো একটা কিছু আছে। তো এখান থেকে যদি একটা আলফা কণা চলে যায়, এখান থেকে একটা আলফা কণা চলে গেলে কি থাকবে? আমরা একটু সবাই দেখি তো, যে ভাইয়া এইখান থেকে যদি একটা আলফা কণা চলে যায় তাহলে আমি আসলে ভাইয়া কি পাবো, কি পাবো? একটু চিন্তা করে দেখো। তুমি দেখো এখানে পারমাণবিক সংখ্যা ধরো ছিল 10, এখান থেকে দেখো পারমাণবিক সংখ্যা 10 মানে কি? এক্স এর মধ্যে 10টা প্রোটন আছে। একটু খেয়াল করো, দেখো এক্স, এক্স হচ্ছে একটা মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে 10টা, ধরে নিলাম 10টা। তাহলে এখানে আগে 10টা প্রোটন ছিল, এখন একটা হিলিয়াম চলে গেছে। তার মানে হিলিয়াম যাওয়া মানে কি? দুইটা প্রোটন নিয়ে চলে যাওয়া, দুইটা প্রোটন নিয়ে চলে যাওয়া। তার মানে তুমি দেখো তোমার যে পারমাণবিক সংখ্যা ছিল জেড, তুমি খেয়াল করো তোমার যে পারমাণবিক সংখ্যা ছিল জেড, খেয়াল করো এখন কি এর জেড থাকবে? একটা আলফা কণা চলে গেছে মানে কি
এখানে প্রোটন ছিল জেড সংখ্যক, এখান থেকে 2টা প্রোটন চলে গেছে, তাহলে এখন আমার আছে কত? Z-2 সংখ্যক, Z-2 সংখ্যক। তাহলে 2টা প্রোটন কি হইছে? কমে গেছে। তাহলে একটা আলফা কণা গেলে 2টা প্রোটন কমে যাবে। এখন তুমি চিন্তা করো এবার, বলো তো ভাইয়া, প্রোটন সংখ্যা কি চেঞ্জ হইছে কিনা? প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল Z, এখন Z-2। তার মানে আমার প্রোটন সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, যদি প্রোটন সংখ্যা চেঞ্জ হয়, তাহলে মৌলটার কি হবে? মৌলটা কি? মৌলও চেঞ্জ হয়ে যাবে। কারণ আমরা জানি প্রতিটা মৌলের ডিফারেন্ট মানে কি থাকে? প্রোটন সংখ্যা থাকে। মানে প্রোটন সংখ্যা হচ্ছে তার আইডেন্টিফায়ার। যদি কারো 10টা প্রোটন থাকে তার মানে সেটা নিয়ন। যদি কারো 20টা প্রোটন থাকে তার মানে সে ক্যালসিয়াম। মানে কোনো ডাউট নাই। যদি কারো 18টা প্রোটন থাকে তাহলে সেটা আর্গন। যদি কারো 15টা প্রোটন থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে ফসফরাস। তো প্রোটন সংখ্যা হচ্ছে সবার আইডেন্টিফায়ার। এখন দেখো, দুজনের প্রোটন সংখ্যা কি সেম? অবশ্যই না। যেহেতু প্রোটন সংখ্যা ভিন্ন হয়ে গেছে, তাহলে মৌলটাও কি হবে? ভিন্ন হয়ে যাবে। মৌলটাও কি হবে? ভিন্ন হয়ে যাবে। তাহলে এই যে এখানে যে তোমার এক্স নামক মৌলটা ছিল, এই এক্সটার এক্স থাকবে না, এক্স হয়ে যাবে তখন অন্য একটা মৌল। আমি ধরে নিলাম ওয়াই। তার মানে দেখো, যদি কোনো একটা মৌল থেকে আলফা কণা যায়, তাইলে ওই মৌলটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেটা আর আগের মৌল থাকে না, সে মৌলটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। তার মানে তেজস্ক্রিয় ক্ষয় হইলে মৌল চেঞ্জ হয়ে যায়। তেজস্ক্রিয় ক্ষয় হইলে মৌল চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে? এখন দেখো, ভর সংখ্যা আগে ছিল এ, এখান থেকে দেখো 4টা চলে গেছে, মানে 2টা প্রোটন 2টা নিউট্রন চলে গেছে। তাহলে ভর সংখ্যা কি হবে? আগে ছিল কত? আগে ছিল আমাদের এ, এখন ভর সংখ্যা 4 কমে গেছে। So আমরা লিখবো A-4, A-4। তাহলে দেখো, আমি যেটা দেখলাম যে একটা এক্স নামক একটা মৌল থেকে যদি আমাদের আলফা কণা যায়, তাহলে তার প্রোটন সংখ্যা 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। প্রোটন সংখ্যা 2 কমে যায়, ভর সংখ্যা 4 কমে যায়। ঠিক আছে? সিম্পল জিনিস। যে কোনো একটা কিছু, মনে করো এক্স আছে, এক্স এর থেকে দেখো এক্স নামক একটা মৌল আছে, মৌলটার প্রোটন সংখ্যাকে আমি ধরে নিলাম জেড, ভর সংখ্যাকে ধরে নিলাম এ। অথবা তুমি এভাবে ধরো, প্রোটন সংখ্যা 10 আর ভর সংখ্যা 20 ধরে নাও। এখানে জেড এর জায়গায় লেখো 10, এর জায়গায় লেখো 20। তো এইখান থেকে একটা আলফা কণা চলে গেছে। আলফা কণার আমরা জানি প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা হচ্ছে 4। তার মানে দেখো, এখানে প্রোটন ছিল 10টা, এখানে ভর সংখ্যা হচ্ছে 20। দেখো, তাহলে আগে প্রোটন ছিল 10টা, এখন 2টা প্রোটন চলে গেছে। তাহলে এখানে কয়টা প্রোটন থাকবো? 8টা প্রোটন থাকবো, তাই না? আগে ভর সংখ্যা ছিল 20, এখন দেখো 4 জন চলে গেছে। আগে ছিল 20 জন, এখন 4 জন চলে গেছে, আছে কত? 16 জন। তাহলে A-4। বুঝতে পারছো? এটা হচ্ছে কাহিনী। হ্যাঁ, সিম্পল। এখন মৌলটা কি হবে? চেঞ্জ হয়ে যাবে। কেন? কারণ এটার প্রোটন সংখ্যা হচ্ছে 10, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 8। 10 মানে নিয়ন, 8 মানে হচ্ছে অক্সিজেন। সিম্পল জিনিস। ওকে? তো এই হচ্ছে আমাদের বিক্রিয়া। তাহলে আমি যেটা দেখলাম যে আমাদের প্রোটন সংখ্যার পরিবর্তন কত হইছে? বলো তো সবাই। প্রোটন সংখ্যার কত পরিবর্তন হইছে? আমাদের প্রোটন সংখ্যার 2 পরিবর্তন হইছে। 2, প্রোটন সংখ্যা 2 কমে গেছে। 2 কমে যায়। প্রোটন সংখ্যা 2 কমে যায়। আর ভর সংখ্যার কি পরিবর্তন হইছে? বলো তো। ভর সংখ্যা 4 কমে যায়। তার মানে একটা আলফা কণা গেলে ভর 4 কমে যাবে, আর প্রোটন হচ্ছে 2 কমে যাবে। এখন তুমি বলো, পর্যায় সারণীতে অবস্থান চেঞ্জ হইছে কিনা? তুমি দেখো, দেখো এটা ছিল নিয়ন। সহজভাবে চিন্তা করো, আমি সহজ ভাষায় বোঝানোর জন্য নিয়ন ধরতেছি। এটার প্রোটন ছিল 10, মানে এর পারমাণবিক সংখ্যা ছিল 10। এখন আলফা কণা যাওয়ার কারণে 2টা প্রোটন কমে গেছে, মানে প্রোটন সংখ্যা হয়ে গেছে 8। আর প্রোটন সংখ্যা যদি 8 হয়, বলো কার প্রোটন সংখ্যা 8? অক্সিজেনের। কার প্রোটন সংখ্যা 8? অক্সিজেনের। দেখো, নিয়নের প্রোটন সংখ্যা হচ্ছে 10, সেখান থেকে 2 চলে গেছে, তাহলে থাকতেছে 8। 8 কার? অক্সিজেনের। এখন তুমি চিন্তা করো, মৌলটা চেঞ্জ হয়ে গেছে না? হ্যাঁ ভাই, মৌল চেঞ্জ হয়ে গেছে। তাহলে পর্যায় সারণীতে অবস্থান চেঞ্জ হবে না? তুমি চিন্তা করো, পর্যায় সারণীতে এখানে থাকে নিয়ন, এখানে থাকে ফ্লোরিন, এখানে থাকে অক্সিজেন, তাই না? তো কি হয়েছে? প্রোটন সংখ্যা 2 কমে গেছে। আগে ছিল 10, এখন প্রোটন সংখ্যা হয়ে গেছে 8। প্রোটন সংখ্যা 8 মানে কি? অক্সিজেন হয়ে গেছে। তাহলে পর্যায় সারণীতে কয় ঘর বামে চলে আসছে? 2 ঘর বামে চলে আসছে। পর্যায় সারণীতে 2 ঘর বামে চলে আসছে। তো মনে রাখবা, যদি প্রোটন সংখ্যা কমে যায়, তাহলে পর্যায় সারণীতে অবস্থান বামে যায়। আর যদি প্রোটন সংখ্যা বেড়ে যায়, তাহলে পর্যায় সারণীতে অবস্থান ডানে যায়। তাহলে দেখো তো, এখন পর্যায় সারণীতে অবস্থান কি হইছে? 2 ঘর, 2 ঘর কি হবে? 2 ঘর বামে যাবে। 2 ঘর বামে যাবে। ওকে? এবং এবং তোমার যদি আলফা কণা যায়, তাহলে আমি কোন ধরনের নিউক্লিয়াস পাবো? নিউক্লিয়াসটা কোন ধরনের হবে? ভাইয়া, নিউক্লিয়াসের ধরনটা কেমন?
নিউক্লিয়াসের ধরন হচ্ছে আইসো ডায়াফার পাওয়া যায়। কি পাওয়া যায়? আইসো ডায়াফার। আইসো ডায়াফার উৎপন্ন হয়। তাহলে যদি বলে কোনো একটা মৌল থেকে, যদি তোমাকে বলা হয় কোনো একটা মৌল থেকে আলফা কণা গেছে, কি পাওয়া যাবে? কোন ধরনের নিউক্লিয়াস পাওয়া যাবে? কি পাওয়া যাবে? আইসো ডায়াফার পাওয়া যাবে। নিচের কোনটি উৎপন্ন হবে? আইসো ডায়াফার উৎপন্ন হবে। আইসো ডায়াফার মানে কি? তোমাদেরকে পড়াইছি। আইসো ডায়াফার মানে কি? তোমাদেরকে পড়াইছি। কয়েকদিন আগেই তোমাদের পড়াইছি। তাই না? আইসো ডায়াফার মানে কি? আইসো ডায়াফার মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার পার্থক্য। আগে যা ছিল এখনো তাই থাকবে, সমান থাকবে। প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার পার্থক্য সমান থাকলে সেটাকে আমরা বলি আইসো ডায়াফার। সেটাকে আমরা বলি আইসো ডায়াফার। তাহলে কি উৎপন্ন হয়? আইসো ডায়াফার উৎপন্ন হয়। ঠিক আছে? তাহলে আমার যদি আলফা ক্ষয় হয়, আলফা কণা ক্ষয় হওয়া মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা ২ কমে যাওয়া, ভর সংখ্যা ৪ কমে যাওয়া। প্রোটন সংখ্যা ২ কমে যাওয়া মানে পর্যায় সারণীতে অবস্থান ২ ঘর বামে সরে আসা। আর এতে আমাদের কি পাওয়া যাবে? আইসো ডায়াফার উৎপন্ন হবে। আমরা যখন এক্সাম্পল দেখব তখন আশা করি আমরা সবাই বুঝতে পারবো। হ্যাঁ? তুমি যে কোনো একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করো, চিন্তা করলেই তুমি বুঝতে পারবা। হ্যাঁ? ধরো, এখানে ধরো আমি দিলাম নিয়ন, এভাবে চিন্তা করো। ধরো নিয়নই দিলাম, ১০ আর ২০ দিয়েই দিলাম। যাও, সহজ ভাষায় বুঝাই তোমাদেরকে। এখান থেকে আলফা কণা গেল, এখান থেকে আলফা কণা গেল। ঠিক আছে? 2 প্লাস। আলফা কণা গেলে কি উৎপন্ন হবে? দেখো, ১০ থেকে ২ চলে গেছে, তাহলে এখানে হবে ৮। ৮ মানে অক্সিজেন। আর নিয়ন থেকে মানে এখান থেকে ৪ চলে গেছে, ৪ চলে গেলে এখানে থাকবে হচ্ছে ১৬। ওকে? ১৬ থাকবে। এই জিনিসটা উৎপন্ন হবে। এখন এখানে প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত? দেখো, প্রোটন হচ্ছে ১০ টা, নিউট্রন হচ্ছে ১০ টা। তাহলে এই জায়গাতে p - n, প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত? 0। এইখানে প্রোটন আর নিউট্রনের পার্থক্য কত করে দেখো? p - n, প্রোটন আছে ৮ টা, নিউট্রনও আছে ৮ টা, করে দেখো 0। তাহলে যাদের প্রোটন এবং নিউট্রন সংখ্যার পার্থক্য সমান, তাদেরকে জানি কি বলে? আইসো ডায়াফার বলে। তার মানে এখানে কি উৎপন্ন হবে? আইসো ডায়াফার। অলওয়েজ রিমেম্বার, যদি আলফা কণা যায় তাহলে আইসো ডায়াফার উৎপন্ন হয়। ঠিক আছে? এবার আসো তার পরেরটা আমরা দেখি। বিটা ক্ষয়। বিটা কণা গেলে কি হয়? আমরা এখন দেখব বিটা ক্ষয়। হ্যাঁ? তো বিটা কণা গেলে কি হয় একটু চিন্তা করি। দেখো, সবাই একটু খেয়াল করো তো, নিজেরা চিন্তা করো। ধরো আমার কাছে এক্স নামক একটা পরমাণু ছিল, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড এবং ভর সংখ্যা হচ্ছে এ। এখন এইখান থেকে আমাদের বিটা কণিকা গেছে। এখান থেকে আমাদের বিটা কণিকা গেছে। বিটা কণিকার সংকেত কি? -1 আর এখানে হচ্ছে 0। তো যদি এখান থেকে আমাদের বিটা কণিকা যায় তাহলে আমাদের কি হবে? একটু চিন্তা করে দেখো তো। তোমরা বলো তো ভাই, প্রোটন সংখ্যার কি হবে? বলো তো এখানে কি হবে? দেখো, খেয়াল করো, একটু চিন্তা করো। কি করছো? এখানে কি করছো? জেড এর থেকে কি করছো? এটা বিয়োগ করছো। জেড মাইনাস এখানে যেটা আছে। তাই না? এই আগের ক্ষেত্রে কি করছো? দেখো, জেড, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে এখানে যেটা আছে। তাহলে এখানে কি হবে? জেড, এই যে এখানে লেখা মাইনাস, তারপরে এখানে কত? -1। তাহলে আল্টিমেটলি কি থাকতেছে? z+1। কি থাকতেছে? z+1। তার মানে কি? তার মানে হচ্ছে, যদি বুঝছো কিনা খেয়াল করো। আমরা এটা কি করছি? দেখো, জেড, এরপরে বিয়োগ, এরপরে এইটা। মানে জেড থেকে এটা বিয়োগ করছি। তাহলে জেড, তারপরে বিয়োগ চিহ্ন, তারপরে এইটা। এখানে কত আছে? -1। তাহলে -1 কত হয়ে যাবে? +1। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের প্রোটন সংখ্যা আগে ছিল জেড, এখন কি হয়ে গেছে? z+1 হয়ে গেছে। অর্থাৎ প্রোটন সংখ্যা বেড়ে গেছে। প্রোটন সংখ্যা কি হইছে? বেড়ে গেছে। তাহলে দেখো, যেহেতু আমার এখানে কি হইছে? প্রোটন সংখ্যা বেড়ে গেছে। খেয়াল করো, কি হইছে? প্রোটন সংখ্যা বেড়ে গেছে। প্রোটন সংখ্যা কি হইছে? বেড়ে গেছে। যেহেতু প্রোটন সংখ্যা বেড়ে গেছে, জাস্ট থিংক অ্যাবাউট ইট। বলো, আগে ছিল এটা ১০, এখন প্রোটন সংখ্যা ১ বেড়ে গেছে। এটা হয়ে গেছে ১১। তাহলে প্রোটন সংখ্যা চেঞ্জ হইছে কিনা? প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে। যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হইছে, তাহলে মৌলটা চেঞ্জ হইছে কিনা? হ্যাঁ, আমার মৌলটাও চেঞ্জ হয়ে যাবে। যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে গেছে, তাহলে আমার মৌলটাও চেঞ্জ হয়ে যাবে। এবার যে মৌলটা উৎপন্ন হইছে, মনে করো এই মৌলটা কি উৎপন্ন হইছে? মনে করো জেড উৎপন্ন হইছে। আ বা আ এক্স থেকে ধরো ইউ উৎপন্ন হয়, বা কি দেওয়া যায়? আচ্ছা, ওয়াই দিলাম, ওইটাই দেই। কি উৎপন্ন হয়েছে? ওয়াই। অন্য একটা মৌল উৎপন্ন হয়েছে ওয়াই। ওয়াই অন্য একটা মৌল উৎপন্ন হয়ে গেছে। ঠিক আছে? এখান থেকে প্রোটন সংখ্যা ১ বেড়ে গেছে, অর্থাৎ মৌলটা চেঞ্জ হয়ে গেছে। বলতো ভর সংখ্যার কি চেঞ্জ হবে? ভর সংখ্যা এখানে আছে এ, এ থেকে বিয়োগ করবা কত? 0। এন্ড এ থেকে যদি 0 বিয়োগ করো, তাহলে আল্টিমেটলি এখানে কি থাকতেছে? এই থাকতেছে। তাহলে দেখো, ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু প্রোটন সংখ্যার কি হচ্ছে? প্রোটন সংখ্যা ১ বেড়ে গেছে। ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, প্রোটন সংখ্যা ১ বেড়ে গেছে। তাহলে আমি এখানে কি বলতে পারি? বা প্রোটন সংখ্যা কি হবে? প্রোটন সংখ্যা ১ বৃদ্ধি পাবে, ১ বাড়বে।
প্রোটন সংখ্যা 1 বাড়বে। ভর সংখ্যার কি পরিবর্তন হবে? নো চেঞ্জ। ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই। আচ্ছা, পর্যায় সারণীতে অবস্থান কি হবে? চিন্তা করো, প্রোটন সংখ্যা একটা বাড়ছে। তো প্রোটন সংখ্যা যদি বাড়ে তাহলে কি হবে? পর্যায় সারণীতে এক ঘর কই যাবে? এক ঘর ডানে যাবে। তাহলে এক ঘর কই যাবে? এক ঘর ডানে যাবে। পর্যায় সারণীতে এক ঘর ডানে যাবে। পর্যায় সারণীতে অবস্থান চেঞ্জ হয়ে যাবে। এবং এতে আমাদের কি উৎপন্ন হবে? তুমি দেখো তো, দুইটা মৌল, এটা একটা মৌল, এটা একটা মৌল, এর ভর সংখ্যার মানও এ, এর ভর সংখ্যার মানও এ। অর্থাৎ দুইজনেরই ভর সংখ্যা সমান। বলতো, যাদের ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে? যাদের ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে? আমরা সবাই জানি, দুইটা জিনিসের, দুইটা মৌলের, এই একটা মৌল, এই একটা মৌল, এই মৌলটার ভর সংখ্যা এ, এটারও ভর সংখ্যা এ, যাদের ভর সংখ্যা সমান তাদেরকে কি বলে? আইসোবার। সাবাস, কি বলে? আইসোবার। তার মানে এখানে কি উৎপন্ন হবে? আইসোবার উৎপন্ন হবে। তাহলে তোমাকে যদি বলা হয় বিটা কণিকা গেলে কি উৎপন্ন হয়? আইসোবার। অস্থির। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, এখন তুমি চিন্তা করো যে প্রোটন সংখ্যা 1 বাড়ছে কিন্তু ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। প্রোটন সংখ্যা 1 বাড়ছে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই। তুমি চিন্তা করো তো, যে এরকম হওয়ার কথা না। আমরা কি জানি এই ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। মানে এ মানে কি? ভর সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তার মানে এটার প্রোটন সংখ্যা হচ্ছে জেড, এটার সাথে যখন এন যোগ হবে তখন তুমি এ পাবা, তখন তুমি এ পাবা, তাই না? এখন তুমি দেখো তো, এইখানে খেয়াল করো তো, ভর সংখ্যা কত? এই আছে। তাহলে এখন প্রোটন সংখ্যা কত? Z+1, এটা হচ্ছে প্রোটন সংখ্যা। এর সাথে নিউট্রন যোগ করলে আমরা পাচ্ছি এ, তাই না? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো এখানে প্রোটন সংখ্যা হচ্ছে Z+1, যোগ নিউট্রন যোগ করলে কি এ পাবো। এখন দেখো, তুমি খেয়াল করে দেখো তো, দুইটা সমান না? দুইটা সমান না? দুইটা কিন্তু সমান। প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা দুইটাই কি? সমান। তার মানে আলটিমেটলি কি হচ্ছে এখানে বলো তো? মানে তুমি চিন্তা করে দেখো যে ভর সংখ্যা তো সমান। তো ভর সংখ্যা যদি সমান হয়, দুইটাই যদি তোমার সমান হয়, তাহলে আসলে ডিফারেন্সটা কই হইছে? এখানে প্রোটন সংখ্যা 1 বাড়ছে, এটা সমান কখন হবে? কখন হবে? তার মানে এখানে কি প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে না? তাহলে যে এখানেও নিউট্রন সংখ্যা বেড়ে যাওয়ার কথাই তো। মানে সমানিত হওয়ার কথা। কিন্তু না, তাও কেন কম হইছে? কারণ এই জায়গাতে নিউট্রন একটা কমে গেছে। একটা নিউট্রন কমে গেছে। ভেরি গুড। সুবর্ণ চাকি অস্থির। একটা নিউট্রন কমে গেছে। বুঝতে পারছো? তার মানে তুমি দেখো, এর প্রোটন সংখ্যা একটা বাড়ছে, বাড়ছে। কিভাবে প্রোটন সংখ্যা বাড়ছে? দুইটা তো সমান, এটাও 10, এই দেখো এটার মান এভাবে চিন্তা করো, তুমি এভাবে চিন্তা করো। আর একটু সহজ ভাষায় বোঝাই, এটা হচ্ছে 10 আর ভর সংখ্যা হচ্ছে 20। ঠিক আছে? এখন এটা হইছে 11 আর এখানে ভর সংখ্যা 20ই আছে। 20ই আছে। তাহলে তুমি বলো তো, এখানে প্রোটন কয়টা? এখানে প্রোটন হচ্ছে 10টা। এখানে নিউট্রন কয়টা? দেখো তো, এখানে নিউট্রন হচ্ছে 10টা। প্রোটনও 10টা, নিউট্রন 10টা। এই জায়গাতে চিন্তা করো তো, প্রোটন কয়টা? প্রোটন হচ্ছে 11টা। নিউট্রন কয়টা? তুমি ওই যে খেয়াল করো, 20 থেকে 11 বিয়োগ করো, তাহলে নিউট্রন আসবে 9টা। তার মানে দেখো, আগে নিউট্রন ছিল 10টা, প্রোটন ছিল 10টা। এখন প্রোটন 1 বাড়ছে, কিন্তু দেখো নিউট্রন 1 কমে গেছে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যখন বিটা কণা ক্ষয় হয়, যখন বিটা কণা ক্ষয় হয়, তখন কি হয়? বিটা ক্ষয় হইলে একটা নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হয়। কি বলতে পারি? একটা নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হয়। তাহলে বিটা কণা যখন ক্ষয় হয়, তখন কি হবে? নিউট্রন ভেঙে প্রোটনে পরিণত হবে। একটা নিউট্রন ভেঙে একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হবে। তাহলে বিটা ক্ষয়ে কি হয়? একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়। একটা নিউট্রন একটা প্রোটনে কনভার্ট হয়। তাহলে যখনই তোমার আলফা ক্ষয় হবে, আলফা ক্ষয় হলে কি হয় তোমরা সবাই জানো। যখনই বিটা কণিকা ক্ষয় হবে, তখন তোমার একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন তৈরি হবে। এটা সবাই মাথায় রাখবা। বিটা ক্ষয় হইলে কি হবে? নিউট্রন ভেঙে প্রোটন হবে। একটা নিউট্রন অটোমেটিক্যালি ভেঙে প্রোটনে পরিণত হয়ে যায়। ওকে, এবার আসো পজিট্রন। বিটা প্লাস মানে হচ্ছে পজিট্রন। যদি পজিট্রন যায় তাহলে কি হবে? দেখো, এটা কিন্তু এখন তোমরা নিজেরাই অনুসিদ্ধান্তগুলো দিতে পারবা। আমার এখন বলতেও হবে না। দেখো, এক্স, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে এ। এখন তুমি নিজে চিন্তা করো, এইখান থেকে আমাদের একটা বিটা কণিকা গেল। বিটা কণিকা মানে কি? E+1 আর এখানে হচ্ছে 0। তো যদি বিটা কণিকা যায়, তাহলে এবার বলো এখানে আমাদের কি হবে? তোমরা নিজেরা চিন্তা করো কি হবে? জেড
মাইনাস এইটা, তো জেড মাইনাস ওয়ান, তার মানে এখানে দেখো জেড মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে জেড মাইনাস ওয়ান হচ্ছে, তার মানে প্রোটন সংখ্যা কিন্তু এক কমে যাচ্ছে। যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি আমার মৌলটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই মৌলটাও চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো তো ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে কিনা, তুমি খেয়াল করো ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে, এ মাইনাস জিরো মানে হচ্ছে এই থাকবে, অর্থাৎ ভর সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তা যেহেতু ভর সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বলো তো আমরা এখন এখান থেকে কি পাবো, তোমরাই বলো। পজিট্রন গেলে আমরা এখান থেকে কি পাবো, গাইস 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 বলো বলো। যদি পজিট্রন যায়, যদি পজিট্রন যায় তাহলে আমরা কি পাবো, পজিট্রন গেলে আমরা কি পাবো, কোনো একটা জিনিসের যদি পজিট্রন যায়, কোনো একটা জিনিসের যদি পজিট্রন যায়, তাহলে আমরা কি পাবো বলো। এই যে, বুঝছো না, পজিট্রন এটার ভর সংখ্যা, এটার ভর সংখ্যা, তাহলে কি পাবো, আইসোবার পাবো। পজিট্রন গেল কি উৎপন্ন হয়, আইসোবার উৎপন্ন হয়। ওকে, আর আমাদের আমাদের আলফা কণা গেলে কি হয়, আলফা কণা গেলে আইসো ডায়াফার, বিটা কণা গেলে কি হয়, আইসোবার, পজিট্রন গেলে কি হয়, আইসোবার। এখন বলো প্রোটন সংখ্যা কি হবে, প্রোটন সংখ্যা এক কমবে, প্রোটন সংখ্যা এক কমে যাবে, এক কমে যাবে। ভর সংখ্যা কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ। পর্যায় সারণীতে অবস্থান এক ঘর বামে যাবে, এক ঘর বামে যাবে, ঠিক আছে। এবং পজিট্রন গেলে তাহলে বলো তো এবার আমাদের কি হবে, আগেরবার কি হয়েছে, আগেরবার কি হয়েছে তোমরা বলো। আগেরবার হচ্ছে দেখো, এবার দেখো প্রোটন সংখ্যা এক কমে গেছে, তাহলে এবার তোমরা নিজেরা বলবা এই জেড এর মান ছিল 10, এটার মান ছিল 20, তার মানে আমি বলতে পারি এখানে প্রোটন ছিল 10টা, নিউট্রন ছিল 10টা। এখন দেখো প্রোটন সংখ্যা এক কমে গেছে, তাহলে আমি বলতে পারি এবার প্রোটন আছে 9টা, এটা তো 20, ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই। তাহলে এবার বলো নিউট্রন কয়টা আছে, নিউট্রন আছে 11টা। তাহলে এবার কি ঘটছে, এবার তোমরা বলো কি হয়েছে, এবার এবার তোমরা বলবা কি কি থেকে কি হয়েছে। পজিট্রন গেলে কি হয়, পজিট্রন গেলে একটা প্রোটন ভেঙে একটা নিউট্রন উৎপন্ন হয়। তাহলে বিটা কণা গেলে একটা নিউট্রন ভেঙে একটা প্রোটন উৎপন্ন হয়, আর পজিট্রন গেলে যে দেখো নিজেরাই এখন বুঝতে পারতেছো, প্রোটন ছিল 10টা, প্রোটন হয়ে গেছে 9টা, নিউট্রন ছিল 10টা, নিউট্রন হয়ে গেছে 11টা। তার মানে কি একটা প্রোটন ভেঙে একটা নিউট্রনে কনভার্ট হয়েছে, প্রোটন ভেঙে একটা নিউট্রনে কনভার্ট হয়েছে। সাবাস, তোমরা নিজেরাই বুঝে গেছো, লাভলি, অ্যামেজিং, অ্যামেজিং পোলাপান সব, অস্থির, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের পজিট্রন গেলে কি হয় আমরা সবাই বুঝে গেছি। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, তোমরা নিজেরা বলবা যদি আমার গামা কণা যায় তাহলে কি হবে। দেখো এক্স একটা মৌল, খেয়াল করো, এক্স এটা একটা মৌল, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে এ। এখন এইখান থেকে যদি আমার একটা গামা কণিকা নির্গত হয়, গামা মানে কি 0 0, যদি গামা কণিকা যায় তাহলে আমি এখানে কি পাবো, তোমরাই বলো তো কি পাবা গামা গেলে, গামা গেলে কি হবে, আর প্রোটন সংখ্যা চেঞ্জ হবে না, প্রোটন সংখ্যা কি থাকবে, জেড জেডই থাকবে। দেখো প্রোটন সংখ্যা জেড মাইনাস জিরো, তার মানে কত থাকবে, জেডই থাকবে। দেখো যেহেতু প্রোটন সংখ্যা চেঞ্জ হয় নাই, তাহলে অবভিয়াসলি এক্স এক্সই থাকবে, এটার প্রোটন সংখ্যা জেড, এটাও জেড, তার মানে প্রোটন সংখ্যা সেম, তাহলে মৌলটা চেঞ্জ হবে না। ভর সংখ্যা দেখো তো, ভর সংখ্যাও কি সেম, ভর সংখ্যা কি সেম, বুঝতে পারছো। তার মানে আসলে বিটা কণা গেলে আমার প্রোটন সংখ্যারও কোনো চেঞ্জ হয় না, ভর সংখ্যারও কোনো চেঞ্জ হয় না, তাহলে আমি বলতে পারি নো চেঞ্জ। সরি, গামা কণা গেলে কিছুই হয় না, এখানেও আমি বলতে পারি ভর সংখ্যারও কোনো চেঞ্জ হয় না, নো চেঞ্জ। ওকে, পর্যায় সারণীতে অবস্থান নো চেঞ্জ। এবং এটার কারণে কি উৎপন্ন হয়, আইসো নিউক্লিয়ার উৎপন্ন হয়, আইসো নিউক্লিয়ার উৎপন্ন হয়। আইসো নিউক্লিয়ার মানে কি তোমাদেরকে পড়াইছিলাম যে দুইটা আসলে একই মৌল, মৌল একই মৌল কিন্তু তেজস্ক্রিয় বিহেভিয়ার ভিন্ন, একই সংখ্যক প্রোটন, একই সংখ্যক নিউট্রন, মানে ভর সংখ্যাও সেম, প্রোটন সংখ্যাও সেম, সব কিছু সেম থাকে, দুইটা মৌলের সব কিছু সেম, একই মৌল কিন্তু তেজস্ক্রিয় বিহেভিয়ার আলাদা, তেজস্ক্রিয় বিহেভিয়ার আলাদা। যে সকল মৌল সবকিছু সেম থাকে, শুধু তেজস্ক্রিয় বৈশিষ্ট্য ভিন্ন হয়, তাদেরকে বলা হয় আইসো নিউক্লিয়ার। যেমন এইটা থেকে গামা কণা বের হয়েছে, এটা থেকে কি গামা কণা বের হয়েছে না, এটা থেকে গামা কণা বের হয়েছে, এটা থেকে গামা কণা বের হয়েছে না, কিন্তু মৌল দুইটা কিন্তু দেখো সেম, একই মৌল। তো এদেরকে বলা হয় পরস্পরের আইসো নিউক্লিয়ার, আইসো নিউক্লিয়ার। যাদের তেজস্ক্রিয় বৈশিষ্ট্য ভিন্ন থাকে তাদেরকে বলা হয় আইসো নিউক্লিয়ার, তোমাদের পড়াইছি আইসো নিউক্লিয়ার, আইসো ডায়াফার, আইসো স্টার,
এই ৩ টাই কিন্তু তোমাদেরকে স্পেশালি আলাদা করে ভাইয়া পড়াইছি। ঠিক আছে? তোমরা সবাই আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমরা এই চার্টটা আসলে বুঝতে পারছো কিনা? যে আলফা কণা ক্ষয় হইলে কি হয়? বিটা কণা ক্ষয় হইলে কি হয়? গামা কণা ক্ষয় হইলে কি হয়? কখন কোন ক্ষেত্রে কি কমে, কি বাড়ে? কোন ক্ষেত্রে কি হবে না হবে তোমরা সবাই বুঝতে পারছো কিনা? কখন আইসো ডায়াফার উৎপন্ন হবে, কখন আইসো বার উৎপন্ন হবে বা কখন আইসো নিউক্লিয়ার উৎপন্ন হবে, প্রতিটা কনসেপ্ট বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাবা। ঠিক আছে? ইজ ইট ক্লিয়ার অর নট? যদি কেউ না বুঝো, হ্যাঁ, ভেরি গুড। থ্যাংক ইউ। ক্লিয়ার, সবাই বুঝতে পারছো। ওকে, মাশাআল্লাহ, জোস। চলো, তাহলে আমরা এখন একটা প্রবলেম সলভ করি। ঠিক আছে? প্রবলেমটা হচ্ছে এরকম, দেখো বলছে যে আমার যে ১ম যে মৌলটা আছে ইউরেনিয়াম 23592। ঠিক আছে? এই যে এটাকে বলা হয় ইউরেনিয়াম 235। এটা হচ্ছে ইউরেনিয়ামের একটা আইসোটোপ। ইউরেনিয়ামের একটা আইসোটোপ। শোনো, তোমরা ইউরেনিয়াম, অ্যাকচুয়ালি ইউরেনিয়াম কত জানো? ইউরেনিয়াম 92 238। 238। ঠিক আছে? এই যে ইউরেনিয়ামটা আছে না? এই ইউরেনিয়ামটা প্রকৃতিতে 99.3% পাওয়া যায়। প্রকৃতিতে এই ইউরেনিয়ামটা পাওয়া যায় 99.3%। আর এই যে ইউরেনিয়াম 235 আছে না? এই ইউরেনিয়াম 235 প্রকৃতিতে পাওয়া যায় 0.7%। বুঝছো? এবার শোনো, একটা মজার কাহিনী বলি তোমাদেরকে। পারমাণবিক বোমা বা পারমাণবিক চুল্লিতে যে ইউরেনিয়ামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। পারমাণবিক বোমা বানাইতে বা পারমাণবিক চুল্লিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে যে ইউরেনিয়ামটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ইউরেনিয়াম 235। বুঝছো? কিন্তু প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় তার 99.3%ই হচ্ছে ইউরেনিয়াম 238। 238। তো তোমরা একটা কথা শুনছো না? যে এই যে রিসেন্টলি তোমরা এটা শুনছো। ঠিক আছে? তোমরা রিসেন্টলি কিন্তু এই কথাটা তোমরা সবাই শুনছো। সেই কথাটা কি জানো? সেটা হচ্ছে যেরকম যে ইউরেনিয়াম এনরিচমেন্ট, যে ইরানের কাছে এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করতেছে, ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট করতেছে, 60% ইউরেনিয়াম এনরিচ করে ফেলছে। এরকম শুনছো না? ওই যে ইউএসএ কি করলো? ইরানে অ্যাটাক করলো। B2 বোম্বার দিয়ে হচ্ছে নাতানজ আর হচ্ছে ইয়াতে তোমার হচ্ছে বোম্বারিং করলো না? তোমরা দেখছো না কয়েকদিন আগে ইরানের সাথে ইউএস এর যুদ্ধ? তো কেন করছে? কারণ ইরান কি করছে? ইউরেনিয়াম এনরিচমেন্ট করছে। তো এই ইউরেনিয়াম এনরিচমেন্ট জিনিসটা কি? এটা কি জানো? ইউরেনিয়াম এনরিচমেন্ট হচ্ছে, ধরো তুমি হচ্ছে কি পাইলা? ইউরেনিয়াম পাইছো। খনির মধ্যে তুমি ইউরেনিয়াম পাইছো। এন্ড তুমি যে ইউরেনিয়ামটা পাইলা, এই ইউরেনিয়াম তো এটা কি? ইউরেনিয়াম 238। কিন্তু এটার তো আমার কোনো কাম নাই। এই ইউরেনিয়াম 238 এ আমার কোনো কাজ নাই। এটার কোনো কাম নাই আমার ইউরেনিয়াম 238 এর। আমার লাগবে ইউরেনিয়াম 235। তাহলে কি করতে হবে? এই যে আমি যে পাইলাম ইউরেনিয়ামের খনি থেকে, মানে ইউরেনিয়ামের টুকরা যে পাইলাম, এটার মধ্য থেকে ইউরেনিয়াম 235 কে আলাদা করতে হইব। এটা থেকে ইউরেনিয়াম 235 রে কি করতে হবে? আলাদা করতে হবে। তো কেমনে আলাদা করে? ১ম এ যে ইউরেনিয়াম গুলা পাওয়া যায়, হ্যাঁ? পারমাণবিক বোমার কিছু কাহিনী তোমাদের বলে দেই যে কেমনে আসলে ইউরেনিয়াম এনরিচমেন্ট করে। ১ম এ যে ইউরেনিয়াম গুলা পাওয়া যায় প্রকৃতিতে, এগুলারে ফার্স্ট এ হচ্ছে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করায়। ফ্লোরিন আছে না? ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে UF6 তৈরি করে। এই দেখো, ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? UF6, ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। তো এই যে দেখো, তুমি যে ইউরেনিয়ামের সাথে বিক্রিয়া করাইছো, হ্যাঁ? তুমি তো খনির থেকে ইউরেনিয়াম বাইর করছো। অ্যান্ড ওই ইউরেনিয়ামের মধ্যে 238 ইউরেনিয়ামও আছে, 235 ইউরেনিয়ামও আছে। তো সবাই ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে UF6 তৈরি করে। এখন এর মধ্যে কিছু আছে ইউরেনিয়াম 238 F6, আবার কিছু আছে ইউরেনিয়াম 235 F6। বুঝছো? মানে এটা একটু হালকা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড, এটা একটু ভারী ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড। কেন ইউরেনিয়ামকে মানে ফ্লোরিনের সাথে বিক্রিয়া করায়? ফ্লোরিনের সাথে বিক্রিয়া করায় কেন জানো? কারণ এতে গ্যাসে পরিণত হয়। ইউরেনিয়াম তো একটা ধাতু। ইউরেনিয়াম একটা ধাতু। তো ধাতুটাকে ফার্স্ট এ গ্যাসে কনভার্ট করে। তো এটাকে গ্যাসে কনভার্ট করার জন্য এর সাথে ফ্লোরিনের বিক্রিয়া দেয়। দিলে এই যে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড যে যৌগটা আছে, এই যৌগটা গ্যাসে কনভার্ট হয়ে যায়। এখন এই যে গ্যাসগুলো আছে, এই যে গ্যাসগুলো পাইলে এখানে ২ ধরনের যৌগ আছে। ইউরেনিয়াম 235 এরও ফ্লোরিনের যৌগ আছে, ইউরেনিয়াম 238 এরও যৌগ আছে। ২ ধরনের যৌগই আছে। তো এই গ্যাসগুলারে কি করে? আমার একটা সেন্ট্রিফিউজ আছে। কি আছে? ওই যে বলছে আমেরিকা কইছে সব সেন্ট্রিফিউজ নাকি হচ্ছে ধ্বংস করে ফেলাইছে। ইউএসএ বলছে না যে ইরানের সব সেন্ট্রিফিউজ ধ্বংস করে ফেলছে। এই সেন্ট্রিফিউজ জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এই গ্যাসগুলারে অনেক হাই প্রেসারে এই সেন্ট্রিফিউজের ভিতর দিয়ে পাঠায়। তো এটার ভিতরে সেরকম করে ঘুরে।
বুঝছো? একটা মেশিন আছে অনেক হাই স্পিডে ঘুরতে থাকে। আর উপর দিয়ে কি হচ্ছে? হাই প্রেসারে এই গ্যাসগুলোরে পাঠানো হচ্ছে। হাই প্রেসারে এই গ্যাসগুলোরে পাঠানো হচ্ছে। তো পাঠাইলে তুমি চিন্তা করো তো, কোনটা ভারী কোনটা হালকা? তুমি চিন্তা করো তো কোনটা ভারী কোনটা হালকা? চিন্তা করো তো এই যে এটা কি? এই যৌগগুলা কি ভারী না? এই যৌগগুলা কি হালকা না? হালকা না? তো তুমি যখন প্রেসার দিতেছো, তুমি যখন চাপ দিতেছো, অনেক জোরে হাওয়া দিতেছো এন দিয়ে, হাওয়া দিতেছো এবং এটা সেন্ট্রিফিউজ যখন ঘুরতেছে, তখন কি হবে? হালকা মৌলটা আগে চলে যাবে না ভিতর দিয়ে? যেটা হালকা ওইটা আগে চলে যাবে। ওইটা আগে চলে যাবে। বুঝতে পারছো? তো তখন কি হয়? এই যে ইউরেনিয়াম 235 যে মৌলগুলো আছে, এগুলা সেপারেট হয়ে যায়। এগুলা বের হয়ে চলে আসে। এগুলা আগে বের হয়ে চলে আসে। তো 60% এনরিচমেন্ট শুনছো না? যে ইউরেনিয়াম 60% ইরানের কাছে 60% এনরিচড ইউরেনিয়াম আছে। এই ওয়ার্ডগুলোর সাথে তোমরা পরিচিত। যদি পারমাণবিক মানে ইরান ইউএসএ যুদ্ধের যদি একটু সামান্যতম খোঁজখবর রাখো বা সবাই তো নিউজগুলো দেখছো, তখন দেখবা প্রায় সময় নিউজে হেডলাইনে এইসব কথাগুলো বলতো যে ইরানের কাছে 60% এনরিচড ইউরেনিয়াম আছে। এই 60% এনরিচড ইউরেনিয়াম মানে কি জানো? মানে হচ্ছে ইরানের কাছে যেই ইউরেনিয়ামগুলো মজুদ আছে তার মধ্যে 60% হচ্ছে ইউরেনিয়াম 235 235 যেগুলা আছে তাদের মধ্যে 60%ই হচ্ছে ইউরেনিয়াম 235। ওদেরকে 90% যাওয়া লাগবে, কারণ পারমাণবিক বোমা বানাইতে হলে ইউরেনিয়ামকে 90% মানে বিশুদ্ধ বানাইতে হয়। বুঝছো? বাকি 40% আছে ইউরেনিয়াম 238, ওইটা আছে 40%, এটা আছে 40%, আর এটা আছে হচ্ছে 60%। এটা আছে 40, এটা ছিল 99.3%। সেই জায়গাতে এই সেন্ট্রিফিউজ দিয়ে ঘুরাইতে কি করছে? ভারীগুলারে আলাদা করছে, পাতলাগুলারে আলাদা করছে। তো যে পাতলাগুলারে আলাদা করছে সেই পাতলাগুলার মধ্যে 60% ইউরেনিয়াম এখন তাদের কাছে আছে, মানে ইউরেনিয়াম 235। এটারে 90 পর্যন্ত নিতে পারলেই কাহিনী কেচ্ছা খতম, ইরান পারমাণবিক বোমা বানায় ফেলছে। বুঝছো? বুঝছো? মানে ইউরেনিয়াম এনরিচমেন্ট জিনিসটা বোঝা গেছে? ইউরেনিয়াম এনরিচমেন্ট কথাটা মানে কি? ইউরেনিয়াম এনরিচমেন্ট কথাটা মানে হচ্ছে এই ইউরেনিয়াম 235 এর পার্সেন্টেজ বাড়ানো। ইউরেনিয়াম 235 এর পার্সেন্টেজ বাড়ানো। কিভাবে বাড়ায়? ফার্স্ট হচ্ছে এটারে গ্যাসে কনভার্ট করে। ফার্স্ট এটারে কি করে? গ্যাসে কনভার্ট করে। এই গ্যাসে কনভার্ট কইরা তারপরে একটা সেন্ট্রিফিউজ মেশিন আছে। এই মেশিনের ভিতর দিয়া অনেক হাই প্রেসারে পাস করে। তো যখন হাই প্রেসারে পাস করার ভিতরটা যখন ঘুরতে থাকে, তখন হালকাগুলা নিচে নেমা যায়, ভারীগুলা উপরে থাকে। তো এই হালকাগুলারে কালেক্ট করে। কালেক্ট করে আবার পাঠায়। আবার পিউর করে, আবার পিউর করে, আবার পাঠায়, আবার পিউর করে। এভাবে পিউর করতে একটা সময় গিয়ে 90% পিউর হয়ে যায়। তো এখন পর্যন্ত ইরানের কাছে পিউর হইছে 60%। 60%। কে জানি বলছে বাংলাদেশে তো 0.5% ও নেই। না, বাংলাদেশেও আছে। বাংলাদেশে ওই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ওইখানে 2 থেকে 3% পর্যন্ত তুমি এনরিচড করতে পারবা। বাংলাদেশেও কিন্তু এটা আছে। এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করার ফ্যাসিলিটিস বাংলাদেশেও আছে। সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আছে। বুঝতে পারছো? ওই যে পাবনাতে করছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো সেইখানেও কিন্তু এই ইউরেনিয়াম এনরিচমেন্ট করার ব্যবস্থা আছে। বাট বাংলাদেশ 60% তো দূরের কথা, 2 থেকে 3% এর বেশি করতে পারবে না। পারমাণবিক যদি তুমি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাও, তাহলে তুমি 2 থেকে 3% পর্যন্ত এনরিচ করতে পারবা এবং ওইটা দিয়েই বিদ্যুৎ উৎপাদন করতে হবে তোমাকে। ঠিক আছে? আর যখন পারমাণবিক বোমা বানাইতে যাবা, বোমা বানাইতে গেলে তোমার 90% লাগবে। এটা 90% দিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে? এবং এটা অত সহজ কিছু না। খুবই ডিফিকাল্ট প্রসিডিউর। বাট তোমাদেরকে একটা হালকা আইডিয়া দিলাম। বাট আমি জানি কেমনে করে। ঠিক আছে? অনেক ঘাটাঘাটি করছি, স্টাডি করছি এগুলা নিয়ে। তো মোটামুটি ধরো আমার আইডিয়া আছে। একদিন বানায় ফেলাবো মোমো। ওকে, ফাইন। তো আশা করি বুঝছো। হোয়াটএভার, একটা তোমাদেরকে এমনি একটা বেসিক আইডিয়া দিলাম। এটা পড়াশোনার কোনো পার্ট না। এটা পড়াশোনার কোনো পার্ট না। ঠিক আছে? জাস্ট তোমাদেরকে এমনি একটু আইডিয়া দিলাম আরকি। ওকে? যে ইউরেনিয়াম এনরিচমেন্ট বলতে আসলে কি বুঝায়? ওকে। সবাই কি বুঝছো ইউরেনিয়াম এনরিচমেন্ট কি? এটা পড়াশোনার বাইরের টপিক। পড়াশোনার বাইরের টপিক জাস্ট বুঝানোর জন্য। সবাই বুঝছো কিনা বলো তো? ওকে, গুড। চলো। এখন এই যে ইউরেনিয়াম 92 টু 235, ইউরেনিয়াম 92 টু 235, ঠিক আছে? এখান থেকে বলছে ফার্স্ট একটা আলফা কণা গেছে। যাওয়ার পরে এক্স নামক একটা মৌল উৎপন্ন হইছে। তোমরা সবাই জানো যদি আলফা কণা যায় তাহলে পরমাণুটা চেঞ্জ হয়ে যায়। পরবর্তীতে যেই মৌলটা পাওয়া গেছে সেখান থেকে বলছে ওটা থেকে একটা বিটা কণিকা গেছে। আর পরবর্তীতে যেই মৌলটা পাওয়া গেছে সেখান থেকে বলছে আরেকটা বিটা কণিকা গেছে। এখন আমার কোশ্চেন হচ্ছে জেড কি?
কোশ্চেনটা হচ্ছে জেড ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, আমার কোশ্চেনটা কি? কোশ্চেন হচ্ছে জেড ইকুয়াল টু হোয়াট। কোশ্চেন ইজ জেড ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে আমার কোশ্চেন। জেড বের করতে বলছে। ঠিক আছে, জেড বের করতে বলছে। দেখো এখন জেড কি জিনিস? এই ইউরেনিয়াম আছে 92 235, এখান থেকে আলফা কণা গেল, আমি এক্স পাইলাম। এরপর এখান থেকে বিটা কণিকা গেল, আমি ওয়াই পাইলাম। তারপরে সেখান থেকে আবার একটা বিটা কণিকা গেছে, আমি জেড পাইলাম। ওকে, তো তাহলে এবার একটু চলো দেখি আমাদের জেড কি বের করতে বলছে। তোমরা সবাই বলো তো ভাইয়া, আলফা কণা গেলে প্রোটন সংখ্যা কত কমে? তোমরা বলো, আলফা কণিকা যদি যায় তাহলে আমাদের প্রোটন সংখ্যা কত কমে? প্রোটন সংখ্যা কত কমে তুমি নিজে চিন্তা করো। আমার কাছে আছে ইউরেনিয়াম, এখানে আছে 92, এখানে আছে 235। ওকে, এখন এইখান থেকে যদি ফার্স্ট একটা আলফা কণা যায়, আলফা কণা গেলে তুমি দেখো আমার যে এক্সটা পাইলাম, এই এক্স এর দেখো আলফা কণা গেছে, তাহলে প্রোটন সংখ্যা কত কমছে? প্রোটন সংখ্যা 2 কমবে, তাহলে এটা হয়ে যাবে কি 90। আর ভর সংখ্যা 4 কমে, 4 কমলে এটা হয়ে যাবে 231। 90 আর 231, তাই না? প্রোটন সংখ্যা 2 কমে, ভর সংখ্যা 4 কমে। এবার চিন্তা করো এরপরে এখান থেকে কি গেছে, একটা বিটা কণিকা গেছে। খেয়াল করো এখান থেকে কি গেছে, একটা বিটা কণিকা গেছে। তোমরা সবাই জানো ভাই বিটা কণা গেলে কি হয়, প্রোটন সংখ্যা কয় বাড়ে? তোমরা দেখো তো বিটা কণিকা গেলে কি হয়। এই দেখো বিটা যখন ক্ষয় হয় তখন প্রোটন সংখ্যা 1 বাড়ে, ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তাহলে দেখো ভর সংখ্যা 231 231ই থাকবে, প্রোটন সংখ্যা 1 বেড়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 91। ওকে, এটা হয়ে যাবে 91। পরে যে ওয়াই আছে বলছে ওয়াই থেকে আবার একটা বিটা কণিকা গেছে। দেখো আবার যদি একটা বিটা কণিকা যায়, দেখো আবার যদি একটা বিটা কণিকা যায়, তাহলে দেখো তো প্রোটন সংখ্যা আবার কি আবার 1 বাড়বে। তো প্রোটন সংখ্যা আবার 1 বাড়লে হয়ে যাবে কত, 92। ভর সংখ্যার কোনো পরিবর্তন নাই, তাহলে 231। এখন দেখো 92 কার পারমাণবিক সংখ্যা? ভাই দেখো ওই যে ইউরেনিয়াম, এই ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা। তাহলে এটা আবার কিসে কনভার্ট হয়ে গেছে? ইউরেনিয়ামে কনভার্ট হয়ে গেছে। তাহলে এটা আবার কিসে কনভার্ট হয়ে গেছে? ইউরেনিয়ামে কনভার্ট হয়ে গেছে। ইউরেনিয়াম 92 231, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। জেড ইকুয়াল টু হচ্ছে ইউরেনিয়াম 92 231। বুঝছো? তার মানে মনে রাখবা, কোনো একটা মৌল থেকে যদি একবার একটা আলফা কণা যায় এবং 2টা বিটা কণা যায়, তাহলে ওই মৌলটা আবার সেম আগের মৌলে ফেরত আসে। একবার আলফা কণা এবং 2বার বিটা কণা গেলে আবার আগের মৌলে ফেরত আসে। তাহলে দেখো একটা আলফা কণা গেল, প্রোটন সংখ্যা 2 কমলো। আরেকটা আলফা কণা গেল, প্রোটন সংখ্যা 1 বাড়লো। আবার একটা আলফা কণা গেল, প্রোটন সংখ্যা আরো 1 বাড়লো। অর্থাৎ প্রোটন সংখ্যা হয়ে গেল আমাদের 92। আর ভর সংখ্যা দেখো প্রথমবার ভর সংখ্যা 4 কমছে, তারপরে ভর সংখ্যা কোনো চেঞ্জ নাই, তারপরে ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, ভর সংখ্যার কোনো চেঞ্জ নাই, তাহলে ইউরেনিয়াম। তাহলে কোনো একটা মৌল থেকে একটা আলফা কণা গেল এবং 2টা বিটা কণিকা যদি যায়, তাহলে মৌলটা সেম মৌল থাকে। মৌলটা সেম মৌল থাকে। ঠিক আছে, এটা একটা শর্টকাট মনে রাখবা। ওকে, সো এই হচ্ছে কাহিনী। চলো আমরা শুরু করি। আমরা শুরু করি। এটা দিয়ে কি করে? এটা দিয়ে হচ্ছে পারমাণবিক বোমা বানায়। পারমাণবিক বোমা। ওকে, পারমাণবিক বোমা বানায়। চলো, তো আমরা মোটামুটি দেখলাম। এবার আমরা দেখবো আমাদের আলফা কণা ও বিটা কণার সংখ্যা নির্ণয়। ঠিক আছে, আলফা কণা আগেরটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাও তো। এটা কি কারো বুঝতে সমস্যা আছে কিনা? এই যে এই জিনিসটা বুঝাইলাম, যে কারো বুঝতে কোনো প্রবলেম আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানাবা প্লিজ। প্লিজ গাইজ, যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাবা। তোমরা সবাই এই অংশটুকু বুঝতে বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? আচ্ছা, ভেরি গুড। চলো আমরা আমাদের তারপরটাতে যাই। এখন আমরা আমাদের আলফা কণা এবং বিটা কণার সংখ্যা নির্ণয় করা শিখব। হ্যাঁ, আলফা কণা এবং বিটা কণার সংখ্যা নির্ণয় করা মানে, ধরো কোনো একটা তেজস্ক্রিয় মৌল আছে। ধরো ইউরেনিয়াম নিছো, ইউরেনিয়াম তো তেজস্ক্রিয় তোমরা সবাই জানো। রেডিয়াম তেজস্ক্রিয় তোমরা সবাই জানো। কারণ রাতের বেলা রেডিয়াম কি করে, ঘুরে ওই যে রাতের বেলা রেডিয়াম জ্বলে দেখো না? হ্যাঁ, লাইট টাইট বন্ধ করে দিলে ঘড়ির মধ্যে ওই যে রেডিয়াম জ্বলে ওঠে না, ঘড়ির মধ্যে থাকে, বা তোমাদের এখন বাসায়ও থাকে। রেডিয়াম তো তোমরা সবাই চিনো। এই রেডিয়াম কেন জ্বলে? কারণ রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। এখান থেকে আলফা বিটা গামা কণা বের হয়। বুঝতে পারছো? ওগুলো জ্বলজ্বল করে। হ্যাঁ, তো রেডিয়াম একটা তেজস্ক্রিয় মৌল। তো ধরো আমার কাছে কোনো একটা তেজস্ক্রিয় মৌল আছে। এখন এই তেজস্ক্রিয় মৌল থেকে অবভিয়াসলি আলফা কণা বেরোচ্ছে, বিটা কণা বেরোচ্ছে, তাই না? কিছু কিছু পার্টিকেল বেরোচ্ছে। তো বের হয়ে এক্স নামক একটা মৌল, যেটা তোমার হচ্ছে কিসে কনভার্ট হয়েছে? ওয়াই তে কনভার্ট হয়েছে। এক্স নামক একটা মৌল যেটা কিনা আমাদের ওয়াই তে কনভার্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা আমি এই জায়গাতে একটা কাজ করি, এটাকে এ দিই। হুম, এম এর জায়গায় দেই হচ্ছে এ।
এক মিনিট। ঠিক আছে, এই তো এক্স হচ্ছে একটা মৌল যার প্রোটন সংখ্যা হচ্ছে জেড, ভর সংখ্যা হচ্ছে এ। আর মৌলটাতে তেজস্ক্রিয় ক্ষয় হয়েছে, মানে মৌলটা থেকে কিছু পরিমাণ আলফা কণা গেছে, কিছু পরিমাণ বিটা কণা গেছে। তো যাওয়ার কারণে এটা ওয়াইতে কনভার্ট হয়েছে। যেই ওয়াইতে কনভার্ট হয়েছে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে কিউ, আর ভর সংখ্যা হচ্ছে পি। ঠিক আছে, এখন কি বের হয়েছে এখান থেকে? কিছু পরিমাণ আলফা কণা গেছে, কিছু পরিমাণ বিটা কণা গেছে। তো আমাদের এ সংখ্যক আলফা কণিকা গেছে। খেয়াল করো কি গেছে, এ সংখ্যক আলফা কণা। তুমি খেয়াল করো আমার এখানে কি হয়েছে ভাই, দেখো এই যে এ সংখ্যক আলফা কণিকা নির্গত হয়েছে, আর এই দেখো বি সংখ্যক বিটা কণিকা নির্গত হয়েছে। মানে এরকম হইতে পারে 3টা আলফা কণা গেছে, 5টা বিটা কণা গেছে। ঠিক আছে, 3টা আলফা কণা বা 5টা বিটা কণা নির্গত হয়েছে, হইলে এক্সটা ওয়াইতে কনভার্ট হয়। এরকম হইতে পারে কথার কথা। হ্যাঁ, যে ভাই আমাকে বলছে এক্স একটা মৌল যেটা ওয়াইতে কনভার্ট হয়েছে, ভালো কথা। এখন বলছে যে এখান থেকে কি পরিমাণ আলফা কণা নির্গত হয়েছে আর কি পরিমাণ বিটা কণা নির্গত হয়েছে তুমি নির্ণয় করো। এখন তুমি কেমনে নির্ণয় করবা যে আলফা কণার সংখ্যা এবং বিটা কণার সংখ্যা তুমি কিভাবে নির্ণয় করবা? তো টেকনিকটা কি ভাইয়া? সিম্পল। দেখো, আলফা কণার সংখ্যা নির্ণয় করতে বলছে, তো মনে রাখবা আলফা কণা নির্ণয় করে উপর দিয়ে। আলফা নির্ণয় করে কোন দিক দিয়ে বলো তো ভাইয়ারা? উপর দিয়ে। হ্যাঁ, লেখা রাখো, আলফা নির্ণয় করে কোন দিক দিয়ে? উপর দিয়ে। উপর দিয়ে। ঠিক আছে, আর যদি বলে বিটা কণিকা নির্ণয় করো, বা বিটা কণিকা নির্ণয় করে কোন দিয়ে? লেখা রাখো নিচ দিয়ে। আলফা বের করে উপর দিয়ে, বিটা বের করে কোন দিক দিয়ে ভাইয়া বলো তো? নিচ দিয়ে। ওকে, নিচ দিয়ে। আলফা কণিকা বের করা হয় উপর দিয়ে, বিটা কণিকার সংখ্যা নির্ণয় করা হয় নিচ দিয়ে। উপর দিয়ে বলতে কি ভাই? দেখো, সমীকরণের বাম পাশের টোটাল ভর এবং ডান পাশের টোটাল ভর সবসময় সমান থাকে। সমীকরণের বাম পাশের তীর চিহ্নের বাম পাশের মোট ভর আর ডান পাশের মোট ভর সমান থাকে। অর্থাৎ বাম পাশের ভর সংখ্যা এবং ডান পাশের ভর সংখ্যা সবসময় সমান থাকবে। তো চলো আমরা একটু এখান থেকে কিন্তু এভাবে এখন লিখতেই পারি। দেখো তো তোমরা মাইন্ড করবা? খেয়াল করো, এই যে এ ইকুয়াল টু এ কার সমান হবে? এই ডান পাশের টোটাল ভর সংখ্যার সমান হবে। বাম পাশের কোন একটা মৌলের মোট ভর সংখ্যা ডান পাশের মৌলগুলোর মোট ভর সংখ্যার সমান হবে। তো দেখো তো ওয়াই এর মোট ভর সংখ্যা কত? পি। তাহলে আমি লিখতে পারি পি, তারপরে যোগ, এবার খেয়াল করো এটা কি হিলিয়াম না? হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। এই দেখো, হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। খেয়াল করো ভাইরা, হিলিয়ামের ভর সংখ্যা কত? 4। কয়টা হিলিয়াম আছে? এ সংখ্যক। ধরো 2টা হিলিয়াম আছে, তাহলে একটা হিলিয়ামের ভর 4, তাহলে 2টা হিলিয়ামের ভর কত? 8। তাহলে এখন এখানে ক সংখ্যক আছে? এ সংখ্যক। তাহলে আমি কি লিখতে পারি? 4a। 4a, বুঝছো? মানে বাম পাশের মোট ভর সংখ্যা ডান পাশের মোট ভর সংখ্যার সমান। তো বাম পাশের ভর কত? a, ইকুয়াল টু হবে ডান পাশের ভর সংখ্যা p। এই যে y এর ভর সংখ্যা হচ্ছে p। আচ্ছা, এবার হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4, কিন্তু হিলিয়াম কয়টা আছে? এ সংখ্যক আছে, তাই 4a। এবার দেখো এই যে বিটা কণার ভর কত? 0। দেখো বিটা কণার ভর কত? 0। এটা ভর কত? 0। কয় সংখ্যক আছে? বি সংখ্যক। তাহলে কি হবে? 0 ইন্টু বি। 0 ইন্টু বি। ঠিক আছে, 0 ইন্টু বি। তো এই যে আমরা মোটামুটি এটা করে ফেললাম। এখন খেয়াল করো, আসো তাহলে এবার এবার তাহলে খেয়াল করো ভাইয়ারা। দেখো, তো দেখো, তো একটু খেয়াল করি আমরা, এই যে পেয়ে গেলাম এখান থেকে। হ্যাঁ, তো এবার এখান থেকে আমরা ক্যালকুলেশন করি। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে আমাদের এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমি কি লিখতেই পারি না? এখানে এভাবে লিখতে পারি না? দেখো তো, এ ইকুয়াল টু থাকতেছে পি প্লাস 4a। এই যে 0 ইন্টু বি মানে 0। তাহলে এখান থেকে দেখো তো আমি লিখতে পারি না আমাদের 4a ইকুয়াল টু কত লেখা যায়? 4a ইকুয়াল টু লেখা যায় a মাইনাস পি। এ থেকে পি বিয়োগ। তাহলে দেখো তো ভাই, এ ইকুয়াল টু কি লেখা যায়? ভাই এ ইকুয়াল টু লেখা যায় এ মাইনাস পি ডিভাইডেড বাই 4। ওকে, এই যে a মাইনাস পি ডিভাইডেড বাই 4, এটাই হচ্ছে আমাদের আলফা কণিকার সংখ্যা। এটাই হচ্ছে আমাদের আলফা কণার সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাকে বলছে আলফা কণার সংখ্যা নির্ণয় করতে। দেখো আমি কিন্তু আলফা কণার সংখ্যা নির্ণয় করে ফেলছি। আলফা কণা a ইকুয়াল টু কি? a মাইনাস পি বাই 4। এবার দেখো আমাকে বলছে বিটা কণিকার সংখ্যা নির্ণয় করতে। তো বিটা কণা কোন দিক দিয়ে বের করে? নিচ দিয়ে। দেখো বিটা কণিকা বের করা হয় নিচ দিয়ে। তো মনে রাখবা যে সমীকরণের বাম পাশের মোট প্রোটন সংখ্যা
এবং ডান পাশের মোট প্রোটন সংখ্যা সবসময় সমান। মানে বাম পাশের এই যে এই পাশের নিচেরটা আর এই পাশের নিচের গুলাও সবসময় সমান। তাহলে আমি এখন এখান থেকে কি লিখবো ভাইয়ারা বলো তো? আমি এখান থেকে লিখবো আমাদের জেড ইকুয়াল টু, আমি লিখবো এই দেখো বাম পাশের এই নিচেরটা এই পাশের মোট নিচের গুলার সমান। তাহলে দেখো এই জেড ইকুয়াল টু আমি কি লিখবো? কিউ। জেড ইকুয়াল টু আমি কি লিখবো? কিউ প্লাস, দেখো তো হিলিয়ামের এখানে কত আছে? 2। কয় সংখ্যক? এ সংখ্যক। তাহলে আমি লিখবো টোয়াইজ এ। লিখলাম টোয়াইজ এ। লিখছো? লিখছো না? লিখছো। আচ্ছা ওকে, টোয়াইজ এ। তারপরে দেখো তো এখানে কত আছে? -1। কয় সংখ্যক? বি সংখ্যক। তাহলে আমি কি লিখবো? -বি। বুঝছো কিনা সবাই? দেখো আরেকবার দেখো, এইটা এই যে এই পাশের প্রোটন সংখ্যা ডান পাশের সকল প্রোটন সংখ্যার সমান। তাহলে জেড ইকুয়াল টু হবে এই যে কিউ প্লাস টোয়াইজ এ, এরপর এখানে আছে -1। কয় সংখ্যক? বি সংখ্যক। তাহলে -1 ইন্টু বি, -1 ইন্টু বি, যেটাকে আমরা লিখতে পারি -বি। কত? মাইনাস এই যে মাইনাস প্লাস এভাবে লিখি -1 ইন্টু বি। ঠিক আছে, -1 ইন্টু বি। তাহলে দেখো তো এখান থেকে আমাদের কি আসছে? আমাকে কি বের করতে হবে? বি এর মানটাই কিন্তু বের করতে হবে। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি জেড ইকুয়াল টু থাকতেছে কিউ প্লাস টোয়াইজ এ মাইনাস বি। তাহলে দেখো তো বি ইকুয়াল টু কি থাকতেছে? বি ইকুয়াল টু থাকতেছে কিউ প্লাস টোয়াইজ এ মাইনাস জেড। কিউ প্লাস টোয়াইজ এ মাইনাস জেড, এটা হচ্ছে আমাদের বিটা কণিকার সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিটা কণিকার সংখ্যা, কিউ প্লাস টোয়াইজ এ মাইনাস জেড। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস দেখো, বিটা কণার সংখ্যা নির্ণয় করতে গেলে একটা জিনিস লাগতেছে, খেয়াল করো তো কি লাগতেছে? এ লাগতেছে। দেখছো এ কি? এ কি? এ কি? এ হচ্ছে আলফা কণিকার সংখ্যা। এ কি? আলফা কণিকার সংখ্যা। তো অলওয়েজ রিমেম্বার, বিটা কণিকা বের করতে গেলে আগে আলফা কণা বের করে নিতে হয়। তো সবসময় মনে রাখবা যে বিটা কণা কণা নির্ণয় করতে হলে নির্ণয় করতে হলে আগে আগে আলফা কণা বের করতে হয়। বের করতে হয়। ঠিক আছে? বিটা কণা নির্ণয় করতে গেলে কি করতে হয়? আগে আলফা কণা বের করতে হয়। অলওয়েজ রিমেম্বার, বিটা কণা নির্ণয় করতে গেলে আগে তোমাকে আলফা কণা বের করে নিতে হবে। আগে আলফা কণা বের করে নিতে হবে। ঠিক আছে? ওকে চলো। এবার আমরা আমাদের এই একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ? আমার এইখানে একটা দেখো, এই যে দেখো একটা কোয়েশ্চেন দেওয়া আছে। এই যে দেখো আমার এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে। ওকে? এই যে আমার কোয়েশ্চেন। এখন এইখান থেকে আমাকে এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। এই জায়গাতে আমাকে কি করতে হবে ভাইয়া বলো তো? এ এবং বি এর মান নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমার একটা কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট? আমার কোয়েশ্চেন হচ্ছে বি ইকুয়াল টু হোয়াট? কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেন হচ্ছে এ ইকুয়াল টু হোয়াট? কোয়েশ্চেন হচ্ছে বি ইকুয়াল টু হোয়াট? মানে আলফা কণার সংখ্যা কত, বিটা কণার সংখ্যা কত বের করতে বলছে। ওকে? আলফা কণার সংখ্যা এবং বিটা কণার সংখ্যা বের করতে বলছে। তো আমরা কিভাবে আলফা কণা এবং বিটা কণার সংখ্যা বের করতে পারি? তোমরা একটু নিজেরা চেষ্টা করে আমাকে উত্তর দাও তো, যে আলফা কণা কয়টা গেছে, বিটা কণা কয়টা গেছে। ওকে? সবাই একটু আমাকে কষ্ট করে উত্তর দিবা যে এখানে এর মান কত আর বি এর মান কত? এর মান কত, বি এর মান কত? দেখি তোমরা পারো কিনা। দেখি তোমরা পারো কিনা। খুবই, খুবই, খুবই সহজ কোয়েশ্চেন। এ এর মান কত এবং বি এর মান কত? সামি একটু চিন্তা করো, ভালো মতো চিন্তা করো। এর মান কত, বি এর মান কত? এ সমান সমান কি? a মাইনাস পি বাই 4। এ হচ্ছে এইটা, পি হচ্ছে এইটা। তাহলে আমি লিখতে পারি আমাদের এ ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস পি। এ মাইনাস পি। তাহলে আমি বলতে পারি কি দেখো তো, 293 মাইনাস 211 ডিভাইডেড বাই 4। ওকে, ডিভাইডেড বাই 4। তাহলে দেখি তো কত আসে? 293 293 মাইনাস 211 ভাগ হচ্ছে 4। আচ্ছা দাঁড়াও, 20টা 20টা হওয়ার কথা। আলফা কণিকার সংখ্যা নেপচুনিয়াম নেপচুনিয়াম একটু ভুল করেছে এখানে।
এটা তো ২০ টা হবে না, আলফা কণিকার সংখ্যা হবে ৭ টা। ৭ টা হওয়ার কথা। ওই যে এখানে এই যে ঠিক আছে। পেয়ে গিয়েছি। ভুল খুঁজে বের করে ফেলেছি। It's not 293, it's 239. এবার করো, দাঁড়াও। ভুল হয়েছে। এই জায়গায় কোশ্চেনই ভুল হইছে, হ্যাঁ? কোশ্চেনই ভুল হয়েছে গাইস। সো এখানে হবে 239. 239, ঠিক আছে? এই যে এবার করো। তাহলে এবার A equal to কত হবে? এবার আমাদের A equal to হবে, দেখো A equal to হবে এই যে 239 minus 211 divided by 4, তাহলে করলে আসবে মনে হয় 7। আলফা কণার সংখ্যা হচ্ছে 7 টা। ইয়েস। এবার ঠিক আছে। আলফা কণা হচ্ছে 7 টা। ঠিক আছে? এখন দেখো বিটা কণিকার সংখ্যা কত? আলফা কণা যদি 7 টা হয়, তাহলে বিটা কণিকার সংখ্যাটা আমরা বের করে ফেলি। চলো, বিটা আসবে 4 টা। আলফা যদি 7 হয়, তাহলে বিটা কণিকার সংখ্যা কত? দেখো বিটা কণিকা। এখন বিটা কণিকা হবে আমাদের এই যে দেখো, বিটা কণিকা কেমনে বের করে? আলফা মানে A, বিটা মানে কি B, ছোট হাতের B। তো বিটা কণিকার সংখ্যা কেমনে বের করে? Q প্লাস টুয়াইজ A মাইনাস Z। কিউ কি? এটা হচ্ছে আমাদের কিউ। এটা হচ্ছে কিউ। তো আমাদের দেখো তো কিউর মান কত? 83। কিউ প্লাস টুয়াইজ A, তাহলে 2 ইন্টু 7 মাইনাস জেড। মাইনাস জেড, জেড হচ্ছে এইটা, তাহলে জেড হচ্ছে 93। তো ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 4টা আসবে। 4টা, ইয়েস 4। তাহলে দেখো আলফা কণিকা আছে 7টা আর বিটা কণা আমার আছে 4টা। আলফা কণা 7টা, বিটা কণা 4টা। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের আলফা এবং বিটা কণার সংখ্যা নির্ণয়। আশা করি সবাই বুঝছো যে কেমনে আলফা কণা বিটা কণার সংখ্যা নির্ণয় করতে হয়। তেজস্ক্রিয় ক্ষয় জিনিসটা কি? হ্যাঁ? আলফা গেলে কি হয়, বিটা গেলে কি হয়? আই হোপ সবাই বুঝতে পারছো। হ্যাঁ? এবার আসো। এখন আরো ৩ টা জিনিস তোমাদের শেখাবো। এরপরে বিগত বছরে বুয়েটে আসা, বুটেক্সে আসা, সিকেরুয়েটে আসা যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের দেখাবো। একটাও আমি সলভ করাবো না। সবগুলো ইনশাআল্লাহ তোমরা সলভ করবা। ঠিক আছে? সবগুলো ইনশাআল্লাহ তোমরা সলভ করবা। তো দেখো, প্রথমেই দেখব ফিশান। ফিশান মানে কি জানো? ফিশান মানে হচ্ছে ভাঙা। ফিশান শব্দটার মানে কি দেখো? ফিশান মানে হচ্ছে ভাঙা। এটা মাথায় রাখবা। যেকোনো সবসময় ফিশান মানে হচ্ছে ভাঙা। হ্যাঁ? ফিশান করা মানে হচ্ছে ভাঙা ফেলা। কোন একটা কিছুকে ভাঙা। ভাঙা জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফিশান। ভাঙা। আর ফিউশন মানে কি জানো? ফিউশন মানে কিন্তু ভাঙা না। ফিউশন মানে হচ্ছে গড়া। মানে একটার সাথে যখন আরেকটা যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় ফিউশন। ঠিক আছে? ফিউশন মানে হচ্ছে গড়া আর ফিশন মানে হচ্ছে ভাঙা। ফিউশন মানে হচ্ছে গড়া, ফিশন মানে ভাঙা। যেমন বলে না, গানের ফিউশন হইছে, গানের ফিউশন হইছে। আগে একটা ওয়েবসাইট ছিল fusionbd.com। ছোটবেলায় আমরা ওইখান থেকে গান ডাউনলোড করতাম। তখন আমরা MP3 গান ডাউনলোড করতাম fusionbd.com থেকে। ঠিক আছে? তো একটা গানের সাথে আরেকটা গানের যখন ফিউশন করে, আমরা এখন বলি না রিমিক্স করে। হ্যাঁ? ওগুলাকে বলা হয় ফিউশন সং। একটা গানের সাথে আরেকটা গানকে মিক্সড করে দেওয়া। একটা জনরার সাথে আরেকটা জনরাকে মিক্সড করে দেওয়া। এটাকে বলা হয় ফিউশন। ঠিক আছে? তো ফিউশন মানে হচ্ছে একটার সাথে আরেকটা যুক্ত হওয়া। ওইটাকে আমরা বলি ফিউশন। হ্যাঁ? আর ফিশন মানে হচ্ছে ভাঙা। মানে একটা থেকে আরেকটা মানে ভেঙে ফেলবা। কোন একটা জিনিসকে একটা জিনিস দিয়ে ভেঙে ফেলবা। তো আমরা যে একটু আগে তোমাকে বললাম না যে আমাদের পারমাণবিক বোমা বানানোর জন্য, তোমাদের নিশ্চয়ই মনে আছে। বলো তো পারমাণবিক বোমা বানানোর জন্য কোন ইউরেনিয়ামটা লাগে? কোন ইউরেনিয়ামটা লাগে পারমাণবিক বোমা বানানোর জন্য? পারমাণবিক বোমা বানানোর জন্য আমাদের ইউরেনিয়াম 23592 এই পরমাণুটা লাগে। ইউরেনিয়াম 23592 এই পরমাণুটা লাগে। ঠিক আছে? তোমরা কি 'ওপেনহাইমার' মুভিটা দেখছো কেউ এখানে? এমন কেউ কি আছো? 'ওপেনহাইমার' মুভিটা দেখছো? ক্রিস্টোফার নোলানের? হুম? 'ওপেনহাইমার' মুভিটা দেখছো কি কেউ? যদি কেউ 'ওপেনহাইমার' মুভিটা দেখে থাকো, হ্যাঁ? ক্রিস্টোফার নোলানের একটা মুভি, এই পারমাণবিক বোমা আবিষ্কার করা নিয়ে। হ্যাঁ? তাহলে তোমরা অনেক কিছু ধরতে পারবা, অনেক কিছু বুঝতে পারবা। যদি কেউ দেখে থাকো আরকি। হ্যাঁ? আমার খুব পছন্দের একটা ডিরেক্টর, খুবই পছন্দের একজন ডিরেক্টর হচ্ছে ক্রিস্টোফার নোলান। তোমরা ক্রিস্টোফার নোলানের কোনো মুভি দেখছো? 'ইন্টারস্টেলার' দেখছো কেউ? কমেন্ট করে জানাও। আমি উনার বিশাল বড় ফ্যান। ক্রিস্টোফার নোলানের বিশাল বড় ফ্যান।
সো ওপেনহাইমার কি কেউ দেখো নাই? কেউ ওপেনহাইমার দেখো নাই? আহা! ঠিক আছে, সমস্যা নেই। তো ওপেনহাইমার মুভিতে এই যে দেখবা কুলিয়ান মার্ফিকে তোমরা চিনো অনেকেই হয়তো। একজন তোমার হচ্ছে অ্যাক্টর, খুবই পপুলার অ্যাক্টর। পিকি ব্লাইন্ডার চেনার কথা। যাই হোক, তোমরা ছোট মানুষ, সামনে শিখবা, এগুলা দেখবা। ঠিক আছে? ওকে। মুভি-টুভি দেইখো আস্তে, আস্তে, হ্যাঁ? একটু ভালো, ভালো মুভিগুলা দেখবা। ভালো, ভালো টিভি সিরিজ দেখবা। এগুলো আস্তে, আস্তে দেখবা। এখনই দেখতে হবে এরকম না, ইন্টারমিডিয়েট লাইফে বইসা, বইসা সারাদিন মুভি দেখার দরকার নাই। সারাদিন টিভি সিরিজ দেখার দরকার নেই। বাট মাঝে মধ্যে একটু, একটু করে দেখবা। যখন তুমি ইউনিভার্সিটি লাইফে যাবা, তখন দেখবা। তখন তুমি প্রচুর টিভি সিরিজ দেখবা, প্রচুর মুভি দেখবা। ঠিক আছে? ওকে, ফাইন। তো যেটা হচ্ছে যে ফিশন মানে হচ্ছে কি ভাঙা। তো এই যে ইউরেনিয়াম-235 এটা দিয়ে কি বানায়? পারমাণবিক বোমা বানায় না? এটা দিয়ে পারমাণবিক বোমা বানায়। তো এটার একটা আবিষ্কার হিস্ট্রি আছে। এগুলা থাক, এখন আর আমি বললাম না। এগুলা অন্য কোনো এক সময় তোমাদেরকে বলবনে। যে তুমি যদি এই ইউরেনিয়ামকে, এগুলা আউট অফ বুক টপিক আরকি, আউট অফ বুক। তো তোমরা চাইলে এরকম আউট অফ বুক অনেক টপিক নিয়ে আমার কাছে সবসময় জানতে পারো বা আমাকে বলতে পারো। তাহলে আমি তোমাদের এরকম ভিডিও দিব। কোনো সমস্যা নেই। বা তোমাদের এরকম লাইভ ক্লাস নিব আউট অফ টপিক এর উপরে। যেমন পারমাণবিক বোমা কেমনে কাজ করে, পারমাণবিক বোমা কেমনে বানায়, প্লাস হচ্ছে এই যে নিউট্রন দিয়ে যখন আমি ইউরেনিয়ামকে অ্যাটাক করে, এই হাই স্পিডি কোন একটা নিউট্রনকে তুমি কি করবা? ইউরেনিয়ামের মধ্যে একবার খালি অ্যাটাক করবা। একবার খালি ইউরেনিয়ামের মধ্যে থেকে বাড়ি খাবে। তুমি অল্প একটু ইউরেনিয়াম নিয়ে যেই পরিমাণ শক্তি বানাইতে পারবা, যেই পরিমাণ পারমাণবিক বোমা তুমি বানাইতে পারবা, মানে যেটা বানাইতে ওটা দিয়ে পুরো দুনিয়া মানে ধ্বংস করে ফেলানো সম্ভব। ১ কেজি ইউরেনিয়ামটা ঠিকমতো ইউটিলাইজ করাইলে। ঠিক আছে? তো একটা নিউট্রন দিয়ে আমরা একটা কি করব? আমরা একটা ইউরেনিয়াম-235 কে কি করব? অ্যাটাক করব। ঠিক আছে? তাহলে দেখো আমার কাছে এখানে একটা কি আছে? ইউরেনিয়াম-235 আছে। এই যে ইউরেনিয়াম-235 আছে, এই ইউরেনিয়াম-235 কে আমরা একটা উচ্চ গতিসম্পন্ন নিউট্রন দ্বারা এটার মধ্যে হিট করব। তো এটার মধ্যে তুমি যখন হিট করবা, হিট করলে কি হয় জানো? এই যে ইউরেনিয়ামগুলো আছে, ইউরেনিয়ামগুলো ভেঙে যায়। এই ইউরেনিয়ামগুলো ভেঙে যায়। এরা ভেঙে বেশ কিছু পার্টিকেল অন্যান্য কিছু মৌলে পরিণত হয়। হ্যাঁ? অন্যান্য কিছু মৌলে পরিণত হয়। কিতে পরিণত হয়? যেমন আমাদের বেরিয়ামে পরিণত হয়। বেরিয়াম 56 141, হ্যাঁ? তারপর আমাদের ক্রিপ্টনে পরিণত হয়। ক্রিপ্টন 36, আর ওইখান থেকে হচ্ছে বিয়োগ করো 235 থেকে যদি বিয়োগ করি, তাহলে আমাদের আসবে হচ্ছে আচ্ছা 41, 40, আচ্ছা এখানে আসবে 92, 36, 92। আর আমার এখানে আরো ৩ টা, আরো ৩ অণু নিউট্রন নির্গত হয়। আরো ৩ অণু কি নির্গত হয়? নিউট্রন নির্গত হয়। তুমি খেয়াল করো। ঘটনাটা খেয়াল করো, হ্যাঁ? যে একটা ইউরেনিয়ামকে তুমি যদি একবার কোনমতে একটা নিউট্রনরে বাইর করা, একটা নিউট্রনরে কোনমতে তুমি বাইর করছো। নিউট্রনরে কেমনে বাইর করে? নিউট্রনরে কিভাবে বের করে? এটা তোমাদের নেক্সট ক্লাসগুলোতে ভাই শিখাবো। যখন অ্যাটমিক মডেল যখন তোমাদেরকে শিখাবো, তখন তোমাদেরকে দেখাবো যে নিউট্রনরে কেমনে বাইর করে। তো একটা নিউট্রনরে অনেক উচ্চ গতিসম্পন্ন একটা নিউট্রন দিয়ে আমরা যদি কোনো ইউরেনিয়ামকে অ্যাটাক করি, এই ইউরেনিয়ামটা ভাইঙা বেরিয়াম ক্রিপ্টনে পরিণত হয় এবং সাথে আরো ৩ টা নিউট্রন তৈরি করে। আমার ঝামেলাই ছিল এক জায়গায় যে ইউরেনিয়াম তো 235 বুঝতেই পারছি, একটু আগে তোমাদের দেখাইছি। এটা পাওয়া পসিবল। এটা পাওয়া পসিবল এবং এটাকে এনরিচড করে 90% এ নেওয়াও পসিবল। এটা তোমরা অলরেডি জেনে গেছো। এখন আমার লাগবে কি? একটা উচ্চ গতিসম্পন্ন নিউট্রন। মানে একটা উচ্চ গতিসম্পন্ন খালি একটারও যদি তুমি বাইর করতে পারো, একটা উচ্চ গতিসম্পন্ন নিউট্রন যদি তুমি খালি স্পার্ক করো, একটা হিট করাইতে পারো একবার। দেখো তোমার আরো উচ্চ গতিসম্পন্ন ৩ টা নিউট্রন রেডি হয়ে গেছে। এরা কি করবে? পরবর্তীতে অন্যান্য যেই ইউরেনিয়াম গুলো আছে এগুলোরও গিয়ে অ্যাটাক করবে। এই ৩ টা গিয়ে আরো ইউরেনিয়াম ৩ টার অ্যাটাক করবে। তারপরে সেগুলা কি করবে? আবার ৩ টা ৩ টা করে উৎপন্ন করবে, আবার ছড়াবে, আবার ৩ টা উৎপন্ন করবে, আবার মানে একবারে বিশাল ব্লাস্ট। বিশাল ব্লাস্ট করে ফেলে। এবং এখানে কি উৎপন্ন হয়? বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই জায়গাতে বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। বিপুল শক্তি। এই শক্তিটাই তোমরা আসলে পারমাণবিক বোমায় দেখতে পাও এবং এটা একটা চেইন রিঅ্যাকশন। এটা একটা কি রিঅ্যাকশন বলো তো ভাইয়ারা? চেইন রিঅ্যাকশন। তাইলে এই যে নিউক্লিয়ার যে ফিশন রিঅ্যাকশন যেটা আছে আমাদের, এই ফিশন রিঅ্যাকশন এটা হচ্ছে একটা চেইন রিঅ্যাকশন। কোথায় দেখা যায় এই চেইন রিঅ্যাকশনটা? পারমাণবিক বোমাতে দেখা যায়। চেইন রিঅ্যাকশন। এই চেইন রিঅ্যাকশন গুলা কে করে বলো তো? চেইন রিঅ্যাকশন। কোথায় দেখা যায়? অ্যাটম বোম। কোথায় দেখা যায় এটাকে? এই চেইন রিঅ্যাকশনটাকে আমাদের অ্যাটম বোম
মানে পারমাণবিক বোমার মধ্যে দেখা যায়, অ্যাটম বোম। ওকে? আচ্ছা। এবং এই চেইন রিঅ্যাকশন কে ঘটায়? এই যে আরো ৩ টা নিউট্রন আছে, এই নিউট্রনগুলা পরবর্তীতে আবার গিয়ে অন্যান্য ইউরেনিয়ামগুলোকে অ্যাটাক করে। ঠিক আছে? অ্যাটাক করে। ফাইন। এবার আসে। এবার দেখো খেয়াল করো। এখন আমরা দেখব হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়া। ফিউশন মানে কি করা? ফিউশন মানে হচ্ছে আমাদের গড়া। ফিউশন মানে হচ্ছে আমাদের গড়া। তো এই যে ফিউশন, এই ফিউশন বিক্রিয়াতে কি হবে খেয়াল করো। ফিউশন মানে হচ্ছে আমাদের গড়া। অ্যান্ড ফিউশনে কি ঘটে? ছোট, ছোট যে মৌলগুলা আছে যেমন আমাদের হাইড্রোজেন। ছোট, ছোট যে মৌলগুলো আছে হাইড্রোজেন, যেমন আমাদের এইখানে হচ্ছে ধরো হাইড্রোজেনের ২ টা পরমাণু নিছো তুমি। মনে করো হাইড্রোজেনের ২ টা পরমাণু নিছো। কি, কি নিছো? মনে করো এই একটা হাইড্রোজেন 1, 2 এটা হলো ডিউটেরিয়াম। এটা হচ্ছে আমাদের কি বলতো ডিউটেরিয়াম। আর মনে করো আমরা নিলাম হচ্ছে একটা ট্রিটিয়াম। হাইড্রোজেন 1, 3 ওকে? একটা ডিউটেরিয়াম নিলাম আর একটা কি নিলাম আমরা? ট্রিটিয়াম নিলাম। তো এই যে ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম, এই ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম একজন আরেকজনের সাথে যুক্ত হয়। একজন আরেকজনের সাথে যুক্ত হয় যখন এরা অনেক তাপে থাকে। ঠিক আছে? যাই হোক, এরা একজন আরেকজনের সাথে যুক্ত হয়। যুক্ত হয়ে কি তৈরি করে দেখো? এরা যুক্ত হয়ে এমন একটা যৌগ তৈরি করে। তুমি দেখো এটা যুক্ত হইল। দেখো তো এই ২ টা পরমাণু যদি যুক্ত হয়, তাহলে এখানে প্রোটন সংখ্যা ১, এখানে প্রোটন সংখ্যা ১, এখানে প্রোটন সংখ্যা ১, এখানে প্রোটন সংখ্যা কত হয়ে গেল? দেখো তো প্রোটন সংখ্যা কত? ২। আর প্রোটন সংখ্যা ২ কার? হিলিয়ামের। তার মানে এরা হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। হিলিয়ামে কনভার্ট হয়ে যায়। দেখো তো এখানে ভর সংখ্যা কত আছে? ২ আর ৩ এ কত? ৫। কিন্তু আমরা জানি হিলিয়ামের ভর কত? আমরা জানি হিলিয়ামের ভর হচ্ছে ৪। তাহলে তুমি দেখো এরা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? ২ টা হাইড্রোজেন পরমাণু মিলে আমাদের হিলিয়ামে কনভার্ট হচ্ছে। কিসে কনভার্ট হচ্ছে? হিলিয়ামে কনভার্ট হচ্ছে এবং সাথে তুমি চিন্তা করে দেখো ভর সংখ্যার ১ কম আছে না? দেখো প্রোটন সংখ্যা কত? নাই। দেখো প্রোটন সংখ্যা কিন্তু নাই। প্রোটন সংখ্যা কত? এই দেখো। এখানে ১, এখানে ১, ২, এখানেও হয়ে গেছে ২। তার মানে কোন প্রোটন কিন্তু এক্সট্রা নাই। কোন প্রোটন কিন্তু এক্সট্রা নাই। হ্যাঁ? এখন দেখো তো ভাই ভর সংখ্যা তুমি খেয়াল করো তো। এটার ভর সংখ্যা ২, এটার ভর সংখ্যা ৩। তাহলে মোট ভর সংখ্যা কত? ৫। কিন্তু এইখানে ভর সংখ্যা ইউজ হইছে কত? ৪। তাহলে আরো বাকি আছে কত? ১। তাহলে ভর সংখ্যা বাকি আছে ১। এখন বলো তো এমন একটা জিনিস, এমন একটা পার্টিকেল যার নিচে থাকে 0, উপরে থাকে 1, যার প্রোটন সংখ্যা নাই কিন্তু ভর সংখ্যা ১। এটা কে? এটা হলো নিউট্রন। তো নিউট্রনের সংকেত হচ্ছে 0, 1। নিচে 0 উপরে 1। ঠিক আছে? নিচে 0 উপরে 1 সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের কি বলতো? নিউট্রন। এটাকে বলা হয় নিউট্রন। তার মানে ২ টা হাইড্রোজেন পরমাণু, হাইড্রোজেনের ২ টা একটা ডিউটেরিয়াম, একটা ট্রিটিয়াম এরা অথবা একটা হাইড্রোজেন, একটা ট্রিটিয়াম হোয়াটএভার ইট ইস অর্থাৎ ২ টা হাইড্রোজেন ছোট, ছোট ২ টা পরমাণু মিলে একটা বড় পরমাণু তৈরি করা। ছোট, ছোট ২ টা পরমাণু মিলে একটা বড় পরমাণু তৈরি করা। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় ফিউশন বিক্রিয়া। যে হাইড্রোজেন মিলে হিলিয়াম তৈরি করা। হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করা। এই যে হাইড্রোজেন যুক্ত হয়ে যে হিলিয়াম তৈরি করে এই বিক্রিয়াটাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। এখন এই ফিউশন বিক্রিয়াতে এটা কি ভাঙছে না গড়ছে? দেখো এখানে কি ভাঙছে না গড়ছে? এখানে কিন্তু গড়ছে। এই ফিউশন বিক্রিয়া কোথায় হয় জানো? এই ফিউশন বিক্রিয়া ২ টা জায়গাতে হয়। একটা হচ্ছে আমাদের আমাদের দেখো সূর্যে, আমাদের যে সূর্য আছে না? সূর্যের মধ্যে এই ফিউশন বিক্রিয়া ঘটে এবং হাইড্রোজেন বোমের নাম শুনছো? এবং আরেকটা জায়গায় ঘটে সেটা হচ্ছে হাইড্রোজেন বোম। হাইড্রোজেন বোম। এখন পর্যন্ত পৃথিবীতে কিন্তু হাইড্রোজেন বোমকে ফেলা হয় নাই। কিন্তু হাইড্রোজেন বোম এইটার থেকেও বেশি শক্তিশালী। হাইড্রোজেন বোম এইটার থেকেও বেশি শক্তিশালী। বুঝতে পারছো? এবং মনে রাখবা এই যে নিউট্রন যে আছে এখানে, এই নিউট্রনরে ট্রিগার করার জন্য আল্টিমেটলি ফিউশন বিক্রিয়া করে এই নিউট্রনরে বের করা হয়। করে এটা দিয়ে ট্রিগার করে। ফিউশন বিক্রিয়ার মাধ্যমে এটারে বাইর করে তারপরে ট্রিগার করে। তার মানে এই ফিশন বিক্রিয়া সংঘটিত করে মানে পারমাণবিক বোমা বানানোর জন্য আল্টিমেটলি ফিউশন বিক্রিয়া করানো লাগে। তো ওপেনহাইমার মুভিটা দেখলে তখন এই কনসেপ্টটা আরো একটু ক্লিয়ার হবে, বুঝবা। ঠিক আছে? এখন তো ধরো আমি তোমাদের হালকা, হালকা আইডিয়া দিলাম। তো মুভি দেখলে অনেক কিছু রিলেট করতে পারবা। ওটা কোনো এক সময় দেখো আরকি, সমস্যা নাই, হ্যাঁ? তাহলে ফিউশন বিক্রিয়া হয় কোথায়? সূর্যে এবং কোথায়? হাইড্রোজেন বোমে এবং এখানে কি উৎপন্ন হয়? এখানেও বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন হয়। এই বিক্রিয়াটাতেও বিপুল শক্তি উৎপন্ন হয়। তাহলে আমাদের ফিশন বিক্রিয়া এবং ফিউশন বিক্রিয়া ২ জায়গাতেই আমাদের বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয়। ঠিক আছে? একটাতে হচ্ছে হাইড্রোজেন মিলে এই যে হিলিয়াম তৈরি করতেছে। আরেকটাতে হচ্ছে ইউরেনিয়াম ভেঙে অন্যান্য মৌল এবং নিউট্রন তৈরি করতেছে। ঠিক আছে? ওকে ফাইন চলো। এবার আসো আমরা দেখব আমাদের ট্রান্সমুটেশন বিক্রিয়া।
ট্রান্সমুটেশন বিক্রিয়া। এখন এই ট্রান্সমুটেশন বিক্রিয়া জিনিসটা কি? ট্রান্সমুটেশন মানে কি? দেখো, ট্রান্সমুটেশন বিক্রিয়া হচ্ছে এরকম যে আমার কি থাকবে, যে ২ টা ছোট, ছোট পরমাণু থাকবে। যেমন নাইট্রোজেন, সাপোজ মনে করি এখানে নাইট্রোজেন আছে ৭, ১৪, এর সাথে আরেকটা পরমাণু, এটা হাইড্রোজেন, হাইড্রোজেন না। ফিউশন বিক্রিয়ায় কি শুধু হাইড্রোজেনই এড হয়। শুধু হাইড্রোজেনই এড হয় ফিউশনে। হাইড্রোজেন এড হয়ে হিলিয়াম তৈরি করে। ফিউশনে হচ্ছে হাইড্রোজেন এড হয়ে, মানে হাইড্রোজেন অথবা হাইড্রোজেনের আইসোটোপগুলো এড হয়ে হিলিয়াম তৈরি করে। এটা হচ্ছে ফিউশন। আর ট্রান্সমুটেশন হচ্ছে এই যেমন অন্য যেকোনো পরমাণু একজন আরেকজনের সাথে যুক্ত হওয়া। অন্য যেকোনো পরমাণু, যেমন নাইট্রোজেন ৭, ১৪, এখানে হচ্ছে হিলিয়াম ২ আর হচ্ছে ৪। ঠিক আছে? তো এরা মিলে আমাদের এরকম কোনো একটা পরমাণু তৈরি করতেছে, নতুন পরমাণু তৈরি করতেছে। তো দেখো এখানে ৭ আর ২ কত? ৯ হচ্ছে না? তো ধরো আমার এখানে উৎপন্ন করলো অক্সিজেন আর উৎপন্ন করলো হাইড্রোজেন। তো হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা ১, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ৮। এখানে টোটাল ভর সংখ্যা কত? ১৮। অক্সিজেনের এখানে গেল হচ্ছে ১৬, হাইড্রোজেনের এখানে আছে ২। এরকম মানে ২ টা নিউক্লিয়াস, ২ টা যেকোনো মৌলের ২ টা নিউক্লিয়াস, ছোট, ছোট ২ টা মৌলের নিউক্লিয়াস যুক্ত হয়ে অন্যান্য পরমাণুতে কনভার্ট হওয়া। অন্যান্য পরমাণুতে কনভার্ট হওয়া এটাকে আমরা বলি ট্রান্সমুটেশন বিক্রিয়া। ঠিক আছে? ছোট, ছোট যেকোনো ২ টা পরমাণুর নিউক্লিয়াস যুক্ত হয়ে নতুন, নতুন পরমাণুতে কনভার্ট হওয়াকে বলা হয় ট্রান্সমুটেশন বিক্রিয়া। আর ফিউশন কোনটা? হাইড্রোজেন যুক্ত হয়ে হিলিয়াম তৈরি করা। এটাকে বলা হয় ফিউশন বিক্রিয়া। ফিশন কোনটা? ইউরেনিয়ামকে আমরা হচ্ছে নিউট্রন দ্বারা যখন আঘাত করব, আঘাত করাকে বলা হয় হচ্ছে আমাদের ফিউশন বিক্রিয়া। ঠিক আছে? ফিশন বিক্রিয়া। তো এই হচ্ছে আমাদের ৩ ধরনের নিউক্লিয়ার বিক্রিয়া, তেজস্ক্রিয় বিক্রিয়া। আরো আছে টোটাল ৭ টা। তোমাদের দরকার নেই। তোমরা জাস্ট এই ৩ টা নিয়েই পড়বা। অ্যান্ড দেন এগেইন আমাদের আলফা কণা, বিটা কণার সংখ্যা কেমনে নির্ণয় করতে হয় শিখে ফেললাম। এরপরে আসো, এরপরে হচ্ছে আমাদের তেজস্ক্রিয় ক্ষয়। হ্যাঁ? যে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয় কোনটা গেলে কি হয় আশা করি সবাই বুঝছো। তা আমরা মোটামুটি এগুলো যদি বুঝি তাহলে আমরা একটু দেখি বুয়েটে আসা এই প্রশ্নটা আমরা সলভ করতে পারি কিনা। বলছে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে? বুয়েটে দেখো ২০০১, ২০০২ সালে আসছে। শূন্যস্থান পূরণ করতে বলছে। তোমরা নিজেরা করো তো দেখি। দেখি করো তো। শূন্যস্থান পূরণ করো। বুঝতে পারছো? শূন্যস্থান পূরণ করো। একজন লেখছে ভাইয়া এটা এক্সামে আসবে কিনা? দেখো তো এটা এক্সামে আসছে কিনা? বলো এক্সামে আসবে কিনা? এক্সামে না আসলে কি তোমার আমি পড়াইতাম এগুলা? হ্যাঁ? যেগুলো এক্সামে আসবে না ওগুলা কি আমি তোমাদের পড়াই? এগুলো তো বলি যে এই জিনিস যদি এটা আউট অফ বুক, এটা লাগবে না। এটা লাগলে আমি আলাদা করে আমার কাছে জানতে চাই, আমি আলাদা করে ভিডিও বানাবো। বলছি না? বিগ ব্যাং কি? জানতে হলে আলাদা করে বলে আলাদা ভিডিও বানাবো। আজকে বললাম না এটম বোম কেমনে কাজ করে এটা জানতে হলে আলাদা করে ভিডিও বানাবো। তো যেটা লাগবে না ওটা তো আমি জীবনেও কোনদিন ক্লাসে পড়াবো না। আমি যেটা ক্লাসে পড়াবো এটা তোমার লাগবেই। আমার ক্লাসের বাইরে থেকে জীবনেও কোনোদিন কোথাও কোনো প্রশ্ন আসবে না। আমার ক্লাসের নোট, এই নোটের বাইরে জীবনেও কোথাও কোনো প্রশ্ন তুমি পাবা না। সব তুমি ক্লাসের নোটে পাবা। যত কঠিন, যত সহজ, যত যাই হোক সব পাবা। মেডিকেলের প্রিপারেশন নিবা, সব ইনফরমেশন আমার ক্লাসের স্লাইডে থাকবে। ইঞ্জিনিয়ারিং এর জন্য যাবা, সবকিছু আমার স্লাইডে থাকবে। ইচ অ্যান্ড এভরিথিং। তোমরা সৈকত ভাইয়ের ক্লাস করতে আসছো। এটা তোমাকে বুঝতে হবে। এটা তোমাকে বুঝতে হবে। তুমি আজকে আমার ক্লাসে ক্লাস করতে আসছো তুমি ভালো, তুমি আগে চলে আসছো। তোমার ফ্রেন্ডরাও সব আমার ক্লাস করতে আসবে। আরো কয়েকদিন পরে। ৩ ঘাটের জল খেয়ে তারপরে আসবে। আসবেই, আসবেই। সো যেটা আসবে অবশ্যই সেটা পড়াবো। ঠিক আছে? বুঝতে পারছেন? বস? উত্তর দেন এটা কি হবে? বলো। এবার তোমরা বলো এটা কি হবে? বলে দাও। দেখি। দেখো এই যে দেখো অক্সিজেন ৮, ১৭, নাইট্রোজেন ৭, ২, ৪, ১৪। আচ্ছা ফাইন। তাহলে আমার বাম পাশ ডান পাশ সমান করতে হবে। এখন এইখানে আছে কত? ৭ আর ২ এ ৯, এখানে আছে ৮। তাহলে এখানে হবে পারমাণবিক সংখ্যা হবে ১। আচ্ছা ভর সংখ্যা এখানে আছে কত? ৪ আর ১৪, ১৮। এখানে আছে ১৭। দেখো একটু খেয়াল করো। দেখো ভর সংখ্যা এই পাশে আছে ১৮, এই পাশে আছে ১৭। তাহলে এই পাশেও ১৮ বানাইতে হবে। এখানেও আমাকে ১৮ বানাইতে হবে। তাহলে ১৮ বানাইতে হলে কত দেয়া লাগবে? ১। তাহলে এটা কি হবে? হাইড্রোজেন হবে। হাইড্রোজেন ১, ১। উত্তর হবে হাইড্রোজেন ১, ১। ভেরি গুড। এই যে হাইড্রোজেন হবে। লাভলি। ওকে চলো তারপরটা দেখি। এটা বুটেক্সে আসছে ২০০৮, ২০০৯ সেশনে। এখানে আছে অ্যালুমিনিয়াম ১৩, ২৭। এখানে আছে নিউট্রন ০, ১। এখানে আছে হিলিয়াম ২, ৪। এখন কোয়েশ্চেন হচ্ছে হোয়াট? তার পাশেরটা কি হবে? পাশেরটা কি হবে তোমরা উত্তর দাও। আমি 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 একটা উত্তর দিব না। সবগুলোর উত্তর ইনশাআল্লাহ তোমরা দিবা। সবগুলোর উত্তর ইনশাআল্লাহ তোমরা দিবা। ওকে? বলে দাও দেখি তার পাশেরটা কি হবে? অ্যালুমিনিয়াম ১৩, ২৭।
নিউট্রন দিয়ে আমরা নিউট্রনের সাথে যুক্ত হয়েছে, তাহলে হিলিয়াম 2 4 উৎপন্ন হয়েছে। তাহলে বাম পাশের মোট প্রোটন সংখ্যা ডান পাশের মোট প্রোটন সংখ্যা সমান, বাম পাশের মোট ভর সংখ্যা ডান পাশের মোট ভর সংখ্যার সমান। সো এই চিন্তা করলে বাকিটা পেরে যাবা। বলো বলো কি হবে? দেখি পারো কিনা সবাই। ভেরি গুড। সোডিয়াম। অস্থির। দেখো এই যেখানে 13, তাহলে এই পাশেও এখানেও 13 বানাই দাও, তাহলে 2 কত হইলে 13 হবে? 11 হইলে 13 হবে। 11 কার? সোডিয়ামের। এবার ভর সংখ্যাটা কত চিন্তা করো। ভর সংখ্যা এই পাশে আছে 27 এর 1 28 ভর সংখ্যা, এখানে কত 27 এর 1 কত 28, এখানেও আমার 28 বানাইতে হবে, আছে 4, তাহলে এখানে কত হবে 24, তাহলে 11 24। সোডিয়াম 11 24, খালি এটা লিখলে হবে না তো। সোডিয়াম সোডিয়াম লিখলে হবে না তো। সোডিয়াম পাশে লিখতে হবে, পাশে লিখে দিবা কত কত 11 24, মানে এখানে 27 আর 1 কত 28 না, তাহলে এই পাশেও কত বানাইতে হবে 28 বানাইতে হবে, এটা 4, তাহলে এখানে কত দিলে 28 হবে? 24 দিলে 28 হবে। ওকে, এটা বুটেক্সে আসছে 8-9 সালে। নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো। কুয়েটে আসছে, চুয়েটে আসছে। দেখো কুয়েট এবং চুয়েটে আসছে, নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো, মানে কোথায় কি হবে। দেখো এইখানে আমাদের কি হবে বের করতে বলছে, তারপরে এইখানে কি হবে এটা বের করতে বলছে, তারপরে এইখানে কি হবে, এই যে এখানে বিক্রিয়ায় কি হবে এটা বের করতে বলছে। 3টা বিক্রিয়া দিছে। চমৎকার একটা কোয়েশ্চেন, এটা খুবই চমৎকার একটা কোয়েশ্চেন। বলছে নিচের বিক্রিয়াগুলো সম্পূর্ণ করো। এই 3টা বিক্রিয়া সম্পূর্ণ করতে বলছে। এটা কুয়েটে আসছে 4-5 সেশনে, চুয়েটেও আসছে 4-5 সেশনে। দেখি আমরা পারি কিনা, দেখি আমরা পারি কিনা। আমি উত্তর দিব না, তোরাই দিবি, তোরাই দিবি। মাত্র এখনো কলেজ লাইফ শুরু করস নাই তোরা, অথচ বুয়েটের, কুয়েটের, রুয়েটের, চুয়েটের, বুটেক্সের সব প্রশ্ন সলভ করে ফেলতেছ, তাই না? তাহলে তুমি বস হয়ে গেছো, তুমি বুঝতেছো না। এইসব প্রশ্ন পারো, তোমার কলেজের পোলাপানরা 6 মাস পরে, 6 মাস কলেজে ক্লাস করবে তোমার ফ্রেন্ডরা, ঠিক আছে? এখন গিয়ে কিচ্ছু বলবে না। 6 মাস ক্লাস করার পরে তখন গিয়ে এগুলা তাদেরকে দিবা, তখন গিয়ে তাদেরকে এই ধরনের কোশ্চেন করবা, দেখবা পারবে না। ওরা দেখেই নেই কোনোদিন, ওরা জীবনে কোনোদিন ট্রান্সপোর্টেশন বিক্রিয়ার নামই শুনে নেই। আলফা কণা বিটা কণার সংখ্যা কেমনে নির্ণয় করে ওরা জানেই না। ওকে, চলো একদম প্রথমটা বলো, একদম প্রথমটা, প্রথমটা কে জানি কি বলছো ভাইয়া, এই বিক্রিয়া রিয়েকশনটার নাম কি? কোন রিয়েকশনটা? সারিয়ার হক, এগুলা এগুলা ট্রান্সপোর্টেশন রিয়েকশন, এগুলা ট্রান্সমুটেশন রিয়েকশন। এই যে বিক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সমুটেশন বিক্রিয়া। হাইড্রোজেন হাইড্রোজেন একসাথে হইলে সেটাকে আমরা বলি ফিশন বিক্রিয়া, ঠিক আছে? ওকে চলো, এটা কোন বিক্রিয়া? ইউরেনিয়াম 235 92 10, তোমরা নিজেরা করবে এটা। দেখো মানে কি, নিউট্রন ইউরেনিয়ামের সাথে, নিউট্রন ইউরেনিয়ামের সাথে থাকলে এটা আমাদের কোন রিয়েকশনটা? ফিশন রিয়েকশন, ফিশন বিক্রিয়া। তোমরা নিজেরা লিখবা, ওকে, নিজেরা লিখবা। একটু চিন্তা করো তো তারপরেরটা, তারপরেরটা কথা চিন্তা করো। দেখো 93 এটা থেকে এটা হইছে, দেখো নেপচুনিয়াম থেকে এটা হইছে, তো এটার প্রোটন সংখ্যা হচ্ছে 93, এটার প্রোটন সংখ্যা হচ্ছে 94। তাহলে বলো তো বি কি গেলে, কোন জিনিসটা গেলে 93 থেকে মানে তোমার হচ্ছে 94 হয়? ভর সংখ্যা দেখো 239, এখানেও 239, ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় নাই, প্রোটন সংখ্যা 1 বেড়ে গেছে। তাহলে অবশ্যই এই বি এর এই পোর্শনের জায়গায় কি হবে? এটা হবে আমাদের বিটা কণিকা। কি কণিকা? বিটা কণিকা। ভেরি গুড, বিটা কণিকা। আর এ নাম্বারের অপশন কি? 2 আর 7 8, তাহলে 1, আর ওইখানে কত 14 17 1, তার মানে এখানে হাইড্রোজেন। প্রথমটা হচ্ছে হাইড্রোজেন, তারপরেরটা হচ্ছে আমাদের বিটা কণিকা, এবং তারপরেরটা হচ্ছে ফিশন বিক্রিয়া। সো আমার এখানে বাকিটা ওই যে তোমরা জানি 56 141, তারপরে হচ্ছে আমাদের ক্রিপ্টন 36 92, তারপর হচ্ছে 3 অণু নিউট্রন, 3টা নিউট্রন। ওকে, গুড, ভেরি গুড, শাবাশ, বুঝে গেছে সবাই। লাভলি। চলো তারপরেরটা করি। নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো, নিচের বিক্রিয়াগুলো পূর্ণ করো। এটা আসছে রুয়েটে, আসছে 7-8 সেশনে, 2007-2008 সেশনে আসছে, রুয়েটে আসছে। সো দেখি আমরা পারি কিনা, তোমরা নিজেরা উত্তর দিও, ঠিক আছে? তোমরা নিজেরা, এটা তোমাদের এইচডাব্লিউ থাকুক, এটা
ঠিক আছে? চলে আসবে? অটো? আসছে? এবার ঠিক আছে? এবার কি ঠিক আছে? ঠিক আছে, তাই না? ওকে। সো এবার এটা তোমরা নিজেরা করবা। এটা তোমরা নিজেরা করবা। ঠিক আছে? এটা তোমাদের HW থাকলো, হোমওয়ার্ক এই যে। এটা আমাদের HW, এইটা আমরা সবাই করব। নিজেরা বাসায় করব। ঠিক আছে? এরা সবাই নিজেরা বাসায় করবা। HW রুয়েটে আসছিল কত সালে? ২০২৭ সালে। দেখছো? ওকে। আমরা কিন্তু এগুলা দেখে ফেললাম। হ্যাঁ? এবার আসো। তারপরে কোয়েশ্চেন। আমরা কয়েকটা MCQ সলভ করি, হ্যাঁ? বলো এটা তোমরা নিজেরা বের করো। সিকেরও এটা আসছে ২০০০ ঠিক আছে? সবাই কি শুনতে পাচ্ছ? দেখা যাচ্ছে? ক্লিয়ার সবকিছু? এটা উত্তর দাও। সবাই এটা উত্তর দাও। হ্যাঁ, এই যে এবার ঠিক আছে তো সবকিছু? হুম, বলো। এই যে এটা আমাদের সিকেরও এটা আসছে ২০২১ সালে। যে ইউরেনিয়াম 235 এখান থেকে একটা আলফা কণা গেছে, তারপর একটা বিটা কণিকা গেছে, তারপর আবার একটা আলফা কণিকা গেছে, তারপর আবার একটা বিটা কণিকা গেছে, তারপর আবার একটা আবার একটা আলফা কণিকা গেছে। হ্যাঁ? এখন তোমাকে বলছে নিম্নের নিউক্লিয় বিক্রিয়া থেকে এস নির্ণয় করো। এস নির্ণয় করো। এই একটা তুমি যদি পারো তাহলে তুমি সব পারবা। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে এস নির্ণয় করো। দেখো তো আসছে কিনা এগুলা কোয়েশ্চেন পরীক্ষাতে? কি পরিমাণ কোয়েশ্চেন আসছে দেখছো? নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে এস নির্ণয় করো। কতগুলা রিটার্ন দেখাইলাম। এখন আবার অনেকগুলো দেখবো এমসিকিউ আছে। তো সবাই একটু উত্তর করে দাও এটা। ইউরেনিয়াম 92-235 সেখান থেকে একটা আলফা কণিকা গেছে। যদি এখান থেকে আমাদের একটা আলফা পার্টিকেল যায় তাহলে আমার ও যে হবে এখান থেকে আলফা পার্টিকেল চলে গেছে, হ্যাঁ? তাহলে আলফা যাওয়া মানে কি ভর সংখ্যা 2, প্রোটন সংখ্যা 2, ভর সংখ্যা 4, 231। এটার থেকে আবার একটা বিটা কণিকা গেছে। বিটা কণিকা গেলে আমাদের পি প্রোটন সংখ্যা 1 বাড়বে, হ্যাঁ? ভর সংখ্যার অপরিবর্তিত থাকবে 231। তারপরে এখান থেকে আবার একটা আলফা কণিকা গেছে, বিটা কণিকা গেছে। এবার এখান থেকে আলফা কণিকা গেছে। তাহলে ভর সংখ্যা কি হবে? আবার আবার 2 কমবে। 2 কমবে তাহলে 89, আর প্রোটন ওটার সাথে 4 কমবে তাহলে 227। এবার এখান থেকে কি হইছে? আবার একটা বিটা কণিকা গেছে। তাহলে আর হবে আমাদের ভর সংখ্যা হবে 90 প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে 287 থাকবে। এবার ওখান থেকে আবার একটা আলফা কণিকা গেছে। যদি আবার আলফা কণিকা যায়, আবার যদি একটা আলফা কণিকা যায় এটা থেকে, দেখো এটা থেকে যদি আবার একটা আলফা কণিকা যায়, তাহলে প্রোটন সংখ্যা কি হবে? 2 কমবে। তাহলে এস এর প্রোটন সংখ্যা হচ্ছে 2 টা কমছে 88, আর ভর সংখ্যা 4 কমবে তাহলে 223। তাহলে এখানে অ্যান্সার হবে 88, 223। অ্যান্সার কি? সি। ভেরি গুড। এই যে অ্যান্সার হবে আমাদের সি। রেডিয়াম 88, 223। 88, 223। বুঝছো? 88, 223। ডান। চলো আমরা তার পরেরটা দেখি। পরেরটা আমাদের কি আসছে? নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কিউ নির্ণয় করো। এটা কুয়েটে দেখো 15-16 সালে আসছে, 17-18 সালে আসছে। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কিউ নির্ণয় করতে বলছে। ফার্স্ট একটা আলফা গেছে, তারপরে 2টা বিটা গেছে, তারপর পরপর 2টা আলফা গেছে। সবাই একটু উত্তর করে দাও তো দেখি। নিচের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে কিউ নির্ণয় করতে বলছে। তো কিউ কোনটা? কিউ হচ্ছে আমাদের এইটা। তার মানে আমার এই ফাইনাল প্রোডাক্টটা বের করতে বলছে। ফার্স্ট একটা আলফা গেছে, তারপরে একটা বিটা গেছে, তারপরে আবার একটা বিটা গেছে। হুম? তারপরে আবার একটা আলফা গেছে, তারপরে আবার একটা আলফা গেছে। তাইলে হবে হচ্ছে 90, 88, 86। 86, এই যে রেডন 220। অ্যান্সার হবে এ। অ্যান্সার হবে এ। রেডন 86, 220। এ হবে উত্তর। ওকে? 232 মাইনাস হচ্ছে 4, 4, 4, 12, 220। হ্যাঁ, এ। ভেরি গুড। এই যে সবাই উত্তর করে দিচ্ছে এ। লাভলি। তার পরেরটা। ফাইন্ড দ্য ভ্যালু অফ X4 ফ্রম দ্য ফলোইং নিউক্লিয়ার রিঅ্যাকশন। এটা আইইউটিতে আসছে 16-17 সালে। ফাইন্ড দ্য ভ্যালু অফ X4 ফ্রম দ্য ফলোইং নিউক্লিয়ার রিঅ্যাকশন। এখানে ইউরেনিয়াম 238 আছে, 98 to 238। সেখান থেকে ফার্স্ট একটা আলফা কণা গেছে, তারপরে আবার একটা বিটা কণা গেছে, তারপরে আবার একটা আলফা কণা গেছে,
তারপরে আবার একটা বিটা কণিকা গেছে, আলফা কণিকা গেছে। ঠিক আছে? তাহলে এটা হবে 90। এটা হবে অ্যান্সার হবে এ। থোরিয়াম 90 আর 230। দেখো আমাদের মুখস্থ হয়ে গেছে। মানে মুখস্থ বলতে আমি চিন্তা করে দেখো ফার্স্টে আলফা গেছে, প্রোটন সংখ্যা 2 কমছে, তারপরে আবার 1 বাড়ছে, আবার 1 বাড়ছে। মানে আল্টিমেটলি 90 আছে। তারপরে 92 আছে। তারপর আবার একটা আলফা গেছে, 2 কমছে মানে 90। তো 90 প্রোটন সংখ্যা দেখো একটারই আছে, থোরিয়াম। এবার ভর সংখ্যার হিসাব করো 238। 4 কমছে, 2টা আলফা কণা গেছে তো 2 বার 4, 4 4 8। তাহলে 8 গেলে 230। হ্যাঁ, এই হবে উত্তর, অ্যান্সার এ। ভেরি গুড। অ্যান্সার এ। দেখো এটা আইওটিতে আসছে। ঠিক আছে? তো আমরা মোটামুটি কুয়েটে, আইওটিতে, সিকিউরিটিতে কি ধরনের প্রশ্ন আসছে বিগত বছর আমরা দেখলাম। তারপরে কোয়েশ্চেনটা দেখো, নিম্নের নিউক্লিয় বিক্রিয়া থেকে ওয়াই নির্ণয় করো। এটা কুয়েটে 2012-13 সালে আসছে। ম্যাগনেসিয়াম, এটা তোমরা উত্তর দাও সবাই তাড়াতাড়ি। ম্যাগনেসিয়াম থেকে বিটা কণিকা গেছে তাহলে 13, সেখান থেকে আলফা কণিকা গেছে 11। বলো, এটা তোমরা নিজের উত্তর দাও দেখি। এটা কি হবে? নিম্নের নিউক্লিয় বিক্রিয়া থেকে ওয়াই নির্ণয় করো। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে ওয়াই নির্ণয় করো। ওয়াই ইকুয়াল টু হোয়াট? ওয়াই ইকুয়াল টু হোয়াট? নিচের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে ওয়াই বের করতে বলেছে। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। অ্যান্সার কি? ডি। ডি, এই যে কি 11 20, সোডিয়াম 11 20। গুড। দেখো একবার বিটা কণিকা গেছে, তার মানে প্রোটন সংখ্যা 1 বাড়ছে, এটা হলো 13। তারপর আলফা কণিকা গেছে, তাহলে প্রোটন সংখ্যা আবার 2 কমছে, তাহলে এটা হচ্ছে 11। বিটা কণিকা গেছে, ভর সংখ্যা কোনো চেঞ্জ হয় নাই, তাহলে এটা হচ্ছে 13 আর হচ্ছে 24। 13 আর এখানে হচ্ছে 24। তারপর হচ্ছে আবার আলফা কণিকা গেছে, তাহলে ভর সংখ্যা 4 কমছে, তাহলে হচ্ছে 4 যদি কমে 24 থেকে 4 গেলে হচ্ছে 20, তাহলে 11 20, সোডিয়াম 11 20। গুড, অ্যান্সার ডি। মাশাআল্লাহ। চলো তারপর এটা, নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে সি নির্ণয় করো। এটা কুয়েটে 10-11 সালে আসছে। নিম্নের নিউক্লিয়ার বিক্রিয়া থেকে সি নির্ণয় করো। এ বি সি। অ্যালুমিনিয়াম থেকে আলফা কণা গেছে, তারপর হচ্ছে আবার একটা বিটা কণা গেছে, তারপরে আবার একটা বিটা কণা গেছে। দেখো ফার্স্টে আলফা কণা, তারপরে বিটা কণা, তারপরে বিটা কণা। তাহলে কি হবে? কি হবে? এটা অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামই থাকবে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামই থাকবে। দেখো ফার্স্টে আলফা কণা, তাহলে আমার এটা হয়ে যাবে 11। একটা বিটা কণা গেছে, তাহলে হয়ে যাবে 12। আবার একটা বিটা কণা গেছে, তাহলে হবে 13। তো প্রোটন সংখ্যা 13 কার? অ্যালুমিনিয়ামেরই। তাহলে এবার ভর সংখ্যা কত কমছে? 4 কমছে। আলফা কণা গেছে, তো ভর সংখ্যা 4 কমছে। তাহলে 27 থেকে 4 গেলে থাকে 23। তার মানে হবে 13 23। অ্যালুমিনিয়াম 13 23। অ্যান্সারটা হবে ডি। অ্যান্সারটা হবে ডি। ঠিক আছে? দেখো একটা শর্টকাট শিখেছিলাম না? যে একটা আলফা কণা এবং 2টা বিটা কণা গেলে প্রোটন সংখ্যা আল্টিমেটলি সেম থাকে। মৌলটা আল্টিমেটলি সেমই হয়ে যায়। মৌলটা আল্টিমেটলি সেমই হয়ে যায়। ঠিক আছে? সো আশা করি সবাই বুঝতে পারছো। তো চমৎকার কিছু জিনিস তোমাদের শিখাইলাম আজকে। যে আলফা ক্ষয়, বিটা ক্ষয়, গামা ক্ষয়, এই জিনিসগুলা কি জিনিস, হ্যাঁ? সেখান থেকে আমাদের বিগত বছরগুলোতে অ্যাডমিশনে দেখো এই টপিক থেকে অ্যাডমিশনে অনেক প্রশ্ন আসছে। খেয়াল করছো? এই টপিক থেকে অ্যাডমিশনে কি পরিমাণ প্রশ্ন আসছে? কিভাবে আলফা কণার সংখ্যা নির্ণয় করে, কিভাবে নিউক্লিয়ার বিক্রিয়াগুলা যে চেইন রিঅ্যাকশন গুলা থেকে কিভাবে মৌল বের করে, আলফা কণা, বিটা কণার সংখ্যা কেমনে নির্ণয় করে, 3 ধরনের বিক্রিয়া কি, কি? ঠিক আছে? এইগুলো একটু দেখলাম। তারপর সেখান থেকে আমাদের বিগত বছরের বুয়েটে, বুটেক্সে, সিকেরুয়েটে, হ্যাঁ? যত প্রশ্ন আসছে সবগুলো আমরা দেখে নিলাম। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। আমাদের তেজস্ক্রিয়তা সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হইছে। আলফা কণা কি, বিটা কণা কি, ঠিক আছে? এগুলা সম্পর্কে তোমাদের আইডিয়া হইছে। আমরা আমাদের নেক্সট দিন অর্থাৎ নেক্সট ক্লাসে আমরা আমাদের অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করব। তো এটা ছিল তোমাদের গুণগত রসায়নের ফার্স্ট পার্ট, প্রথম অংশটুকু। পার্টিকেল নিয়ে আলোচনা। পরের থেকে তোমাদের আলোচনা শুরু হবে অ্যাটমিক মডেল। পরমাণুর মডেল নিয়ে আলোচনা শুরু হবে। ঠিক আছে? তো তোমাদের এর পরবর্তীতে তোমাদের একটা গ্যাপ থাকবে। ১ সপ্তাহের তোমাদের একটা বন্ধ থাকবে। আগামী ১ সপ্তাহে তোমাদের কোনো ক্লাস নাই। কোনো ক্লাস হবে না ১ সপ্তাহ। এই ১ সপ্তাহে তোমরা কি করবা? এই যে ৬ টা লেকচার যে নিছি, যেহেতু ৬ টা লেকচার তোমাদের নেওয়া হয়ে গেছে, এই ৬ টা লেকচার তোমরা পড়বা এবং এটার উপর তোমরা একটা পরীক্ষা দিবা। ঠিক আছে? এটার উপর তোমরা একটা পরীক্ষা দিবা। সো তোমাদের এর মাঝখানে কোনো ক্লাস নাই। তোমাকে কোনো বই পড়তে হবে না। কেউ বই পড়বা না। কেউ কিচ্ছু পড়বা না। শুধু আমার ক্লাসের নোট পড়বা। শুধু আমার ক্লাসের স্লাইড পড়বা। ঠিক আছে? শুধু ক্লাসের স্লাইড, শুধু ক্লাসের নোট।
তোমাকে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না। নট এ সিঙ্গল থিং। এক্সট্রা কিচ্ছু পড়বা না। শুধু নোট পড়বা, শুধু ক্লাসের স্লাইড পড়বা। ঠিক আছে? এই ৬ টা ক্লাসের উপরে এখন পর্যন্ত যে ৬ টা ক্লাস নিছি, এইটার উপরে তোমাদের একটা পরীক্ষা নিব এবং তোমাদের আগামী ১ সপ্তাহ পুরো বন্ধ থাকবে। কোনো ক্লাস হবে না। আগামী ১ সপ্তাহ ফুল বন্ধ। তোমরা সবাই প্রিপারেশন নিবা। নিয়ে মোস্ট প্রবাবলি যেমন আগামী সোমবার বন্ধ থাকবে। তারপর তোমাদের হচ্ছে লাইক বুধবার বন্ধ থাকবে। তো তোমাদের সোম, বুধ ২ দিনই বন্ধ রাখবো। রেখে শুক্রবার অথবা শনিবার তোমাদের একটা পরীক্ষা নিব আমরা। শুক্রবার অথবা শনিবার। ঠিক আছে? শুক্রবার অথবা শনিবার সেটা জানাই দেওয়া হবে অবশ্যই এবং নেক্সট সোমবার থেকে আবার ক্লাস শুরু হবে। তো এই ১ সপ্তাহ গ্যাপে আমাদের তো এত তাড়াহুড়া নাই। কোনো তাড়াহুড়া নাই। আমরা এখন সবাই হচ্ছে রিল্যাক্স মুড এ পড়াশোনা করব। কোনো তাড়াহুড়া নাই, কোনো ফাস্ট ভাবে আমরা যাব না। কিন্তু প্রতিটা জিনিস এমনভাবে পড়তে যাব যেন জীবনে একবার পড়ছে আর কোনোদিন পড়া না লাগে। এই যে গুণগত রসায়ন জীবনে একবার পড়বা যেন তোমাকে আর পৃথিবীর বুকে কোনোদিন যেন সেকেন্ড টাইম আর তোমাকে এটা পড়তে না হয়। ঠিক আছে? আর কোনোদিন যেন পড়তে না হয়। আমি কিন্তু ক্লাসে অনেক প্র্যাকটিস করাই তোমাদেরকে। দেখবা অনেকগুলা জিনিস তোমাদের দেখাই দিই। যেন তোমাকে বাসায় এক্সট্রা করে আর এক্সট্রা প্রিপারেশন না নিতে হয়। ক্লাসের পড়া যেন ক্লাসেই শেষ হয়ে যায়। ঠিক আছে? তো সবাই একটা ফাটাফাটি পরীক্ষা দিও। আমি যেন দেখতে চাই তোমরা সবাই খুব ভালো নাম্বার পাইছো। প্রত্যেকে পরীক্ষা দিবা। শুধু এই ক্লাসের নোট ফলো করবা এবং আমি চাই তোমরা সবাই খুব ভালো নাম্বার পাও পরীক্ষাতে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আজকের মতো বিদায়। দেখা হবে আমাদের পরবর্তী লেকচারে নেক্সট দিন আবার ১ সপ্তাহ পর। আর তখন আমরা কি নিয়ে আলোচনা করব? আমরা তখন পরমাণুর গঠন নিয়ে আলোচনা করব। পরমাণুর গঠন অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যাটমিক মডেল নিয়ে আলোচনা করব। তোমরা যে অ্যাটমিক মডেল এতদিন পড়ে আসছো, এখনো ভাইয়া পড়াবো বাট তুমি দেখবা তুমি সবকিছু তোমার কাছে ডিফারেন্ট আঙ্গিকে শিখবা। ডিফারেন্ট ডাইমেনশন এ শিখবা। ঠিক আছে? ওকে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। বিদায়। টাটা।